সপ্তর্ষি, তুমি প্লিজ সৌমিত্র চ্যাটার্জি সম্বন্ধে কিছু বলো, তারপর আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। আজকে তো সবারই মন্ত্রী হঠাৎ করে অনেক দিনের হয়তো আমরা তো মানসিকভাবে হচ্ছিলাম, কিন্তু যখন আমার একজন চলে যান তখন তো মানে অনেকটা বড় একটা শূন্যতা। আমি তার সম্বন্ধে কি বলবো, নতুন করে বলার মতো কিছুই আমার পক্ষে সম্ভব না। শুধু তারই একটা লেখা বরং আমি 2 লাইন একটু পাঠ করি, সেভাবেই তাকে আমরা একটু স্মরণ করার চেষ্টা করি। সৌমিত্র বাবু তো একজন অভিনেতার পাশাপাশি একজন নাট্যকার, একজন কবি, সম্পাদক, সবই। তার একটা কবিতা, তার হায় চিরজল বইটির থেকে 2টি লাইন পাঠ করছি। কবিতাটির নাম শোক প্রস্তাব। আজ থেকে প্রায় 30 বছর আগে উনি লিখেছিলেন। কি মনে হয়েছিল জানি না তখন লেখার সময়। কবিতাটা অনেকটা এরকম: শোক প্রস্তাব। গেলে কি খুশি হবে কিছু লোক, হাঁপ ছেড়ে বলবে তখন, যাই বলো বড় বেশি বাড়াবাড়ি হয়ে গেছে লোকটাকে নিয়ে, এত কি এমন ঠিক নেহাতি পৃষ্ঠপোষক যারা বড় করে গিয়েছেন তা বই তো নয়। তাছাড়াও ইদানিং বড্ড জ্বালাতন করে গেছে বা তাকেছে। আগে সম্ভবত ঠিকই ছিল, তাতেও বিতর্ক আছে, কেউ কেউ বলবেই চিরটা কালই তো এক ছিল। আচরণও বড়ই বিরক্তিকর হয়ে পড়েছিল। মুখের খুলে ফেলা সামাজিক প্রেক্ষিতে কি ঠিক? সাবধান অপ্রয়োজন মনে মানিয়ে চলার মতো স্থিতিকতা অবশিষ্ট ছিল না তো ঘটনা চরিত্রে। নারী বিষয়ক সত্য ইদানিং মানত না। এসব অস্বস্তিকর উপস্থিতি সরে যাওয়া বরং ভালোই। মানে গিয়েছেন, এবারে করা যেতে পারে। লেখো না শোক প্রস্তাবে কোন কোন গুণে গুণে বলো অগুণ, সে আলোচনা এখন থাক। একদিন বলা যাবে গেট টুগেদারে, তখনই ব্যাপক একটা মূল্যায়ন হবেই। কেমন ছিল সেই লোক, আপাতত কাঁদো কাঁদো ঢঙে কি দোষ দেখাতে শোক। এটুকুই বললাম। খুব সুন্দর। এবার আমি বলি যে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো সৌমিত্রের জন্য। ওকে, 1 মিনিট। Yeah, we're all going to miss him. ঠিক আছে রাহুল, তুমি তাহলে আরম্ভ করো আমাদের ক্লাব সম্বন্ধে একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে। নমস্কার। ঘনাদা ক্লাবের, বলা ভালো নবপর্যায় ঘনাদা ক্লাবের আজ পঞ্চম অধিবেশন। প্রথম অধিবেশন হয়েছিল নবপর্যায় অবশ্যই মুক্তারাম বাবু স্ট্রিটে। দ্বিতীয় অধিবেশন এবং তৃতীয় অধিবেশন হয় আমাদের
আশুতোষ মেমোরিয়াল হলে চতুর্থ অধিবেশন হয় এই কিছুদিন আগে, মাসখানেক আগে। সেটাতে খুব সীমিত সংখ্যক মানুষ ছিলেন, আমিও সেখানে হাজিরা দিতে পারিনি। আজকে পঞ্চম অধিবেশন। ঘনাদা ক্লাবের যা যা কাজকর্ম সেগুলো তো আপনারা জানেনই, আমাদের ওয়েবসাইটে বা ফেসবুকে সমস্ত খুব ভালো করে লেখা আছে, আপনারা দেখতে পাবেন। আসলে আজকে মানসিকভাবে অনেকেরই একটু বিপর্যস্ত লাগতেই পারে, কারণ বাংলা সিনেমার এক প্রধান চরিত্র, যিনি এতদিন তার অভিনয়ের মাধ্যমে আমাদের নানা ধরনের স্বাদ দিয়ে যাচ্ছিলেন, আজ তিনি প্রয়াত হলেন দীর্ঘ রোগ ভোগের পর। গভীর পরিতাপের কথা। আমার অফিসের দায়িত্ব নিয়ে আমার সেখানে যেতে হয়েছিল তাকে অফিসের পক্ষ থেকে মাল্যদান করবার জন্য, সেই জন্য মন খানিকটা ভারাক্রান্ত। যাকে এবার ফিরে আসি। আজকে দিলীপদা আমাকে খুব বেশি দায়িত্ব দেননি, আজকে শুধু সামান্য কিছু মুখবন্ধ করার জন্য বলেছেন, আমি সেটুকুই করলাম। নানা রকম একটা সংস্থা চালাতে গেলে তার নানান দিক থাকে, সেগুলো দিলীপদা খুব ভালোই বলবেন। আর এর যে সদস্যপদ পাওয়ার জন্য সে ব্যাপারটা জয়দেবদা আমাদের কলকাতার তৃতীয় অধিবেশনে কিছু কথা বলেছিলেন, সে সম্পর্কে উনি আরো আলোকপাত করবেন। আজকে আমরা আমাদের সম্মাননীয় কয়েকজন অতিথি এসছেন, যারা নির্দিষ্ট বিষয় বলবেন, সেগুলো উল্লেখ করার আমার প্রয়োজনীয়তা নেই, কারণ দিলীপদাই সেগুলো বিশদে বলবেন। এছাড়া এইটুকু বলি যে দিলীপদা জানিয়েছেন পরবর্তী গ্রীষ্মে যদি পরিস্থিতি ঠিক থাকে, এই অতিমারির যে আবহ, যার জন্য এটা তো প্রত্যেকবার এভাবে হবে আমরা কে ভেবেছিলাম, অতিমারের আবহেই এই ধরনের অনুষ্ঠান এভাবে করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান যদি ঠিক থাকে, পরিস্থিতি যদি ঠিক হয়, প্রকৃতি পরিবেশ যদি আমাদের সাথে সহযোগিতা করে, তাহলে সেই অনুষ্ঠানটা হবে আবার হয়তো আশুতোষ মেমোরিয়াল হল বা কোথাও কলকাতায়। আমরা মুখোমুখি আরো নতুন সদস্য যারা এসছেন, খুব আনন্দের কথা, রোজই প্রায় সদস্য বাড়ছে, তাদের সাথে মুখোমুখি সংযোগ হবে। এবার সেই সুযোগ রইল না। যারা নতুন সদস্য এসছেন তাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং তাদের সহায়তায় এই ঘনাদা ক্লাবের যে তথ্য ভান্ডার, সেটা অত্যন্ত মর্যাদায় জায়গায় চলে যাবে, এটা আমরা সবসময় আশা করি। আজকে আর বেশি কিছু বলার নেই। আজকে খুব বিপর্যস্ত অবস্থায় আমি অনুষ্ঠানটায় যোগদান করছি। কিছুক্ষণ আগে আমার ফোন হারিয়েছে, আমি একটি অন্য ফোন থেকে করছি, যার জন্য আমার নাম দেখা যাচ্ছে না। কিন্তু এইটুকুই বলার। এবারে দিলীপদা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব নেবেন। ধন্যবাদ। শুভেন্দু, তুমি যে স্টোরিজ গুলো ফার্স্ট পাবলিশড হয়েছিল বিভিন্ন ম্যাগাজিনে, সেই সম্বন্ধে গোটা 5-7 মিনিট একটু যদি বলো, খুব ভালো হয়। নমস্কার, শুভ সন্ধ্যা। ঘনাদা ক্লাব এর কাজকর্ম সম্পর্কে তো আমি বেশ পরিচিত ছিলাম, কিন্তু খুব ভালো হলো হঠাৎই এর মধ্যে দিলীপদা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, দিলীপদা, হ্যাঁ, তো দিলীপদা যোগাযোগ করলেন, কথা হলো আমাদের মধ্যে, ফলে একটা অন্যরকম আবহের মধ্যে ঢুকে গেলাম যেন। আসলে ঘনাদা আর সকলের মতোই আমার কাছে একজন মানে শৈশবের নায়ক আর কি। আর মজা হচ্ছে শুধু ঘনাদা নন, মানে আমার বাড়িটা ছিল, ছোটবেলাটা আমার কেটেছে ভবানীপুরে বলরাম বোস ঘাট রোডে। তো আমার কাছে এইটা খুব মানে আরো মজার ব্যাপার, ছোট্ট জিনিস, যে আমার ঘনাদার আগ্রহের সূচনাটা কোন জায়গায়। এবং বলরাম বোস ঘাট রোড মানে হচ্ছে মিত্র স্কুলের উল্টো দিক থেকে যে রাস্তাটা, হরিশ পার্কের উল্টো দিকে যে রাস্তাটা সোজা গঙ্গার ঘাটের দিকে চলে গেছে, এবং সেই রাস্তাটা গিয়েই পরে হরিশ্চন্দ্র স্ট্রিটে আমরা সবাই জানি প্রেমেন্দ্র মিত্রের সেই বিখ্যাত বাসস্থান। ওখানে ওই চত্বরটায় আমাদের ছোটবেলায় বন্ধু বান্ধবদের সঙ্গে আর কি খেলাধুলার জায়গা ছিল। ফলে আমাদের কাছে অনেকটাই মানে প্রেমেন্দ্র মিত্র না মানে ঐশ্বর্য ভাবের চেয়ে মাধুর্য ভাবটাই বেশি ছিল।
বৈষ্ণবদের যেমন আছেন ঐশ্বর্য ভাবের চেয়ে মাধুর্য ভাব, মানে প্রেমেন্দ্র মিত্র কি কি বৃত্তান্ত, এটা চেয়ে আমি দেখতাম শুধু ওখানে ওই কোনায় উনি বসতেন, মাঝে মাঝে বিকেল বেলার দিকে বসতেন এবং আমরা দৌড়দৌড়ি করতাম, খেলাধুলা করতাম, সাথে দেখতেন ইত্যাদি। এইটাই আমরা দেখেছি একজন বয়স্ক, কিন্তু ফলে আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার। এবং সেখানে ছোট্ট জিনিস দিয়ে শুরু করি। আজকে এই ঘনাদা ক্লাবের কথা হচ্ছিল, তার একটা সংযোজন দিয়ে, যে বেশ দেখছিলাম যে বনমালী নস্কর লেনের খোঁজ খবর চলছে, রজনী সেন রোডের খোঁজ আছে, কারণ রজনী সেন রোড রাস্তাটা অবশ্যই খুবই প্রবল হয় বর্তমান, কিন্তু রজনী সেন রোডে ফেলুদার বাড়ির নম্বরটা সত্যি ওই নম্বর করে বাড়ি নেই। মজা হচ্ছে বনমালী নস্কর লেন খুঁজে লাভ নেই, কারণ বনমালী নস্কর লেন বলে কোনো রাস্তা কলকাতা শহরে নেই। প্রেমেন্দ্র মিত্র যেখানে থাকতেন তার ঠিক পাশে, মানে ওনার বাড়িটার এন্ট্রেন্সটা ছিল হরিশ্চন্দ্র স্ট্রিটের দিক থেকে, মানে যেখানে আমাদের এখন মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানটা, তাতে একটু এগিয়ে ওদিক থেকে ছিল প্রেমেন্দ্র মিত্রের যেখানে থাকতেন সেই বাড়ির এন্ট্রেন্স। কিন্তু তার পিছন দিকের রাস্তা ছিল, সেই রাস্তার নাম ছিল আসলে গোবিন্দ ঘোষাল লেন। যারা গোবিন্দ ঘোষাল লেন বা ওই চত্বরে বড় হয়ে উঠেছেন তারা সকলেই বুঝতে পারবেন যে, এবং প্রেমেন্দ্র মিত্র যেহেতু সাউথ সার্বনে পড়েছেন, ঘোষ পার্কের ঠিক পিছন দিকে স্কুল, ফলে ওই গোবিন্দ ঘোষাল লেনটাই কিন্তু, এবং লক্ষ্য করে দেখবেন নামটা অদ্ভুত, গোবিন্দ ঘোষাল লেন হয়ে গেছে, গোবিন্দ হয়ে গেছেন বনমালী, গোবিন্দ আর বনমালী সমার্থক, ফলে গোবিন্দ ঘোষাল লেনটাই কার্যত। এবং ওখানে পরবর্তীকালে এখন অনেক ফ্ল্যাট ট্যাট হয়ে গেছে, এখন চেনা খুব মুশকিল, কিন্তু তবুও যে কিছু বাড়ি রয়ে গেছে ওখানে প্রচুর ওই আমাদের বলরাম বোস ঘাট রোডের ভেতরে এবং গোবিন্দ ঘোষাল লেনে। সাউথ ক্যালকাটায় কিন্তু মেস বাড়িটা খুব বেশি চালু ছিল না, সাউথ ক্যালকাটাতে যে উত্তর কলকাতাতেই মেস বাড়ির চলনটা বেশি ছিল, কিন্তু সাউথ ক্যালকাটায় যেখানে মেস বাড়ি ছিল তার মানে খুব গুরুত্বপূর্ণ দুটো জায়গা হচ্ছে বলরাম বোস ঘাট রোড এবং ওই গোবিন্দ ঘোষাল লেন, কালীঘাট চত্বর, এই চত্বরটা। ফলে আমি একটা মনে হয় যেটা, সেটা হচ্ছে বনমালী নস্কর লেন খোঁজার চেয়ে আমার মনে হয় একটু গোবিন্দ ঘোষাল লেনটা মন দিয়ে কখনো এই ঘনাদা ক্লাবের উদ্যোগে একদিন অভিযান করলে কাজে দেয় বোধ হয়। তাহলে ওখান থেকে একটু বোঝা যাবে যে কোন টেরেইনটা, কোন জায়গাটা, কি অঞ্চলটা, ওই রাস্তাগুলো কিভাবে আছে। ওই রাস্তাগুলো এখনো পর্যন্ত মোটের উপর একই রকম আছে। ফলে আমি আজকে ওই ঘনাদা ক্লাবের ছোট্ট আলোচনার সূত্রেই আমার কথাটা শুরু করি। মজা হচ্ছে আরেকজনের কথা আমার ঘনাদা ক্লাবের বলার সূত্রে না বললেই নয়, তিনি হলেন সুরজিৎ দাশগুপ্ত। মানে অবিস্মরণীয় একজন মানুষ। প্রেমেন্দ্র মিত্র চর্চা, জীবনানন্দ চর্চা, মুক্তমনা বাঙালির চর্চা যতদিন থাকবে ততদিন এই মানুষটিকে যেন বাঙালি কখন না বলেন। এই সুরজিৎ দাশগুপ্ত, সুরজিৎ বাবু আমরা জানি যে ঘনাদা সমগ্র সম্পাদনা করেছিলেন, এবং কি পরম মমতায়, কি পরম যত্নে তিনি সম্পাদনা করতেন, কত রকম যে, মানে সেটা তখন তো এই নবপর্যায়ে ঘনাদা ক্লাবও ছিল না, আর আগের ঘনাদা ক্লাব সে তখন বন্ধ হয়ে গেছে। ফলে ইনি একদম মানে গল্প করতাম আমরা, মানে দিনের পর দিন শুধু গল্প হয়েছে ঘনাদার গল্পের কালক্রম কি ঠিক আছে আমাকে বলতেন তুমি, আমি আর উনি থাকতেন রিজেন্ট পার্ক অঞ্চলে। উনি শেষ জীবনটা খুব দুঃখের সঙ্গে কাটান, খুব দুঃখের, মানে ওনার স্ত্রী মারা যাওয়ার পর খুব একা হয়ে যান। শেষে এক বৃদ্ধাবাসে তিনি ছিলেন। আমার সাথে তখন ফোনে কথা হতো, ছেলেদের কাছে ছিলেন, এরকম খুব খুব বেদনা বিষাদের মধ্যে কাটিয়েছেন। অসম্ভব স্মৃতিধর মানুষ, স্মৃতিশক্তি অসম্ভব ভালো। তো ওর সঙ্গে গল্প হতো কিরকম, সেটা হচ্ছে একদমই ঘনাদা ক্লাব আমি আজকে খুব মিস করছি। ঘনাদা ক্লাবের প্রধান ঘনাদা হতে পারতেন আজকে হয়তো সুরজিৎ দাশগুপ্ত মশাই। তিনি আমাদের তার সঙ্গে গল্প হতো এরকম যে ঘনাদার গল্পের পূর্বাপর্য আগের পরে তার গল্পের ভেতরে এভিডেন্স দিয়ে বোঝা যায় কিনা, এই নিয়ে আলোচনা করতে করতে। এবং তার আগে আমার একটা নিজের আগ্রহ ছিল, বহুদিন ধরে ঘনাদার সমগ্র কাজটা আমি ভেবেছিলাম যে ঘনাদার সমগ্রটা যে অ্যানোটেড, আমি যেটা দিলীপ দাকে ফোনেও বলছিলাম, আমার বহুদিন ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ঘনাদাকে একটা অ্যানোটেটেড, যদি শার্লক হোমস অ্যানোটেটেড হয়, যদি 1000 সহস্র এক আরব রজনী অ্যানোটেটেড হয়, তাহলে কেন ঘনাদা অ্যানোটেটেড হবে না, যেখানে উপাদান আছে। তো সেই জায়গা থেকে আমার একটা ঘনাদার পুরনো লেখা সংগ্রহ, সেই আগ্রহটা আমার তৈরি হয়েছিল। তো এইখানে কি হতো যে সুরজিৎ বাবুর সূত্রে আমরা তখন ঠিক করি যে ছোটবেলার এই যে জিনিসগুলো আমরা সংগ্রহ শুরু করি, মানে একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল। সেখান থেকে আমি ওই দেব সাহিত্য কুটির এবং সহজ সাহিত্য ভবন, মূলত এই দুটো জায়গায় প্রেমেন্দ্র মিত্র যে পরপর যে লেখাগুলো লিখেছিলেন, সেই লেখাগুলো আমরা একে একে উদ্ধার করতে শুরু করি। তখন কিন্তু এই ধরনের খুব সিরিয়াস উদ্যোগ ছিল না। সৌরভের সঙ্গে আমার তারপরে আলাপ হয় এইটার সূত্রে, যে সৌরভ দত্ত, সৌরভ আমার সঙ্গে যোগাযোগ করে যে 1900 অদ্ভুত ভাবে যে বছর ওই ইয়েটা শেষ হয়, আমাদের বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, সেই বছরই
বিশ্বযুদ্ধের পটভূমি, সেইখান থেকে গল্প শুরু হচ্ছে। প্রথম গল্প মশা, আলপনা, দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকী 1945-এ মশা। 46-এ কিন্তু দেখা যাচ্ছে 46-এ যে পূজাবার্ষিকী তাতে দেবেন্দ্র মিত্র লিখেছেন, খুব অসম্ভব ভালো একটা গল্প লিখেছেন, কোথায় চড়ুই পাখিরা কোথায় যায় ওই গল্পটা লিখেছিলেন ওখানে, কিন্তু ওই সংখ্যায় ঘনাদা লেখেন, বোঝা যাচ্ছে। কিন্তু তারপর থেকে 1947 থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি তিনি দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকীগুলোতে রাঙারাখিতে নুড়ি লিখছেন, আবাহনে পোকা লিখছেন, এবং 1948-এই আবাহনের পাশাপাশি ছায়াপথ যেটা বেরোচ্ছে ওটা বেরোতো সহজ সাহিত্য ভবন থেকে, মানে দুই জায়গা থেকে, সহজ সাহিত্য ভবন থেকে বেরোচ্ছে যখন যে পূজাবার্ষিকী তাতে লিখছেন, এবং দেব সাহিত্য পূজাবার্ষিকীতে একসঙ্গে দুটোই করে তখন 48, 49, 50, 51টায় পাইনি, 52, এই সব 53 এগুলো সবগুলোই দেখতে পাচ্ছি আমরা যে পরপর করে তিনি কিন্তু এই যে দেব সাহিত্য কুটির এবং ইয়ের পূজাবার্ষিকী তাতে পরপর লিখে চালিয়ে চলেছে। এই যে তালিকাটা, এটা দেখবেন আমি এই তালিকাটার এখন আরো প্রচুর যোগ হয়েছে, স্বাভাবিকভাবেই সূর্য কাঁদলে সোনা পাওয়া গেছে, অমৃত পত্রিকা ধারাবাহিকভাবে বেরিয়েছিল, হ্যাঁ, তো সেইগুলো পাওয়া গেছে, সেগুলো পরবর্তীকালে এই আমি ওদের সঙ্গে যোগাযোগ করেছি, ওরা হয়তো পরবর্তী সংস্করণে ওগুলো হয়তো যুক্ত হবে, নতুন নতুন তথ্যগুলো এখান থেকে আমরা যেগুলো যোগ পাবো, এবং আমার কিছু আবিষ্কার হয়েছে, খোঁজ পাওয়া গেছে। তার সঙ্গে আর একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে এই তথ্যগুলোর সঙ্গে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা দেখবো 1956-এ অর্থাৎ ঘনাদা বেরোবার 10-11 বছরের মধ্যেই কিন্তু ঘনাদাকে নিয়ে আমি যে তথ্যগুলো তো পেয়ে যাবো, কিন্তু আমার বক্তব্য তথ্যগুলো লইয়া কি করিব, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে তথ্যগুলোকে নিয়ে আমরা কি করব। আমাদের এবার কাজ হচ্ছে কিন্তু এর পরের লেভেলের কাজটা, যেটা এই তথ্যগুলোকে ব্যবহার করব কিভাবে, তথ্যগুলো নিয়ে কাজটা কি হবে। আমরা দেখতে পাচ্ছি ঘনাদা কিন্তু ঘনাদার যে গল্প, ঘনাদার গল্পর যে তথ্যগুলি, ঘনাদার গল্পের তথ্য কিন্তু এই বইয়ে পত্রিকা পাঠটা খুব দরকার, পত্রিকা পাঠ বা প্রথম পাঠটা দরকার। কেন বলি, এক হচ্ছে দেখবেন 1956 সালে 56-এ জয়যাত্রা, এটা হচ্ছে দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকী, তাতে কিন্তু ঘনাদার নামটাকে ব্যবহার করে, মানে আমাদের আজকের ভাষায় যদি আমরা বলি একটা ফ্র্যাঞ্চাইজি যে তৈরি হয়ে গেছে, তাকে ব্যবহার করে দেবেন্দ্র মিত্র কিন্তু অন্য জনারে লেখা লিখতে শুরু করছেন, যেটা কিন্তু সেই অর্থে কেন কোনোদিনই ঘনাদার কোনো বইতে আসেনি। 56 সালে উনি একটা লেখা লিখলেন ঘনার বচন বলে। এই যে একটি চরিত্রকে নিয়ে এই যে ভেরিয়েশন, নানান রকম কাজের মধ্যে যাব, এই আকাঙ্ক্ষাটা কিন্তু দেখতে পাচ্ছি 56 সালে তৈরি হয়ে গেছে। এবং লক্ষ্য করে দেখার যে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে গল্পগুলো তিনি করছিলেন, তৈরি করছিলেন, এই পত্রিকা পাঠটা কেন দরকার? কারণ আমি ছোট্ট উদাহরণ, পত্রিকা পাঠগুলি কেন দরকার আমাদের, আমি এই পত্রিকা পাঠটা ঘনাদার ক্লাবে আমি পুরোটাকে আমি দিয়ে দেবো, আমার যে ডেটাগুলো আছে যে ডেটাগুলো আমি এখন ডিটেলস এখানে বলছি না, এবং এটা একটা বড় অংশই আপনারা জানেন নিশ্চয়ই, যে এটা আমি ওই ঘনাদার সমগ্র যখন কাজ হয়েছিল, ঘনাদার সমগ্র 2য় খণ্ডে এর একটা মানে সিংহভাগ ডেটাটা রয়ে গেছে, তারপরে তার সঙ্গে যোগ বিয়োগ ইত্যাদি হয়েছে, কাজ বিয়োগ নেই যোগই হয়েছে। দুটো তথ্য আমি এখানে, যদি সময়টা কম, আমি দুটো তথ্য আমি খুব ইন্টারেস্টিং মনে হলো বলে বলি। বিষয়টা হচ্ছে যে এক টুপি, একটা গল্প বলি, টুপি গল্পটা প্রেমেন্দ্র মিত্র বেরোয় যখন, মানে প্রথম প্রকাশিত আমরা যদি বই হিসেবে দেখি, যখন প্রকাশিত হয়, সেই প্রকাশিত বইয়ে আমরা পাই এটা বেরোয় ঘনাদার গল্প বইতে। ঘনাদার গল্প বইটাতে এটা প্রকাশিত হয় 1363, মানে হচ্ছে 1956-এ পুজোর সময়, আশ্বিন মাসে বেরোয়। তো এই যে 1363 অর্থাৎ 1956 সালে বেরোচ্ছে ঘনাদার গল্প, এখানে কিন্তু টুপি গল্পের আসল মজা পাওয়া যাবে। টুপি গল্পের মজা পেতে গেলে বুঝতে হবে পত্রিকাতে যেতে হবে। এই জন্য বলছি পত্রিকা পাঠটা কেন দরকার, পত্রিকা পাঠের সময়কাল কেন দরকার। কারণ এই টুপি গল্পটা বেরোচ্ছে যখন, সেটা বেরোচ্ছে পরশমণি, দেব সাহিত্য কুটিরের একটি পূজাবার্ষিকী, এই যে এইটা হচ্ছে এই পূজাবার্ষিকীটাই, এই পূজাবার্ষিকী পরশমণি। এই পরশমণিতে আমরা দেখতে পাবো যে টুপি গল্পটা বেরোচ্ছে। পরশমণি বেরোচ্ছে 1952-তে, এই 52-তে 1952 সালে, মানে 1359 সালে, 1359 সালের পুজোর সময় পূজাবার্ষিকী যখন। এইটা দেখলে বোঝা যাবে মজাটা কোথায়। এক নম্বর হচ্ছে, যারা আমার ঘনাদা সবাই জানি, টুপি গল্পের মজাই হচ্ছে যে ঘনাদা
তেনজিং এবং এডমন্ড হিলারির যাওয়ার আগে ঘনাদাকে ইয়েতিরা টেনে নিয়ে এভারেস্টে চলে গেছিল। এই যে গল্পটা মনে রাখতে হবে যে 1953 সালের মে মাসে মানব সভ্যতার পতাকা এভারেস্টে ওঠে, কিন্তু দেখা যাবে এটা যদি আমি 1956 সালের হিসেবে দেখি বইয়ের হিসেবে, তাহলে কিন্তু বইটা বোঝা যাবে না, কারণ 56 সাল তো এভারেস্ট হয়ে গেছে, কিন্তু এটার পত্রিকা পাঠাচ্ছে 1952 সাল। তাহলে বুঝতে হবে যে এটা এভারেস্ট জয়ের আগেই, 1953 জয়ের আগেই, 1953তে মে মাসে যাওয়ার আগেই 1952তেই কিন্তু এই গল্পটা বেরিয়েছে। অর্থাৎ এটা কিন্তু এভারেস্ট জয়ের আগে ঘনাদার এভারেস্ট জয়ের গল্প। এইটা আমাদের খুব মনে রাখা দরকার। ঠিক সেটাই মনে রাখতে হবে, কারণ ওখানে দেখবে একটা প্রসঙ্গ আছে এরকম, একটা জায়গায় বলছে যে সুইসরা তো নেমে চলে এসছে, ওরাও তো পারলো না। এই গল্পের মধ্যে এই লাইনটা আসছে, তার মানে কি? তার মানে হচ্ছে ঠিক তার আগে দেখা যাবে 1952 এই 1952 মানে অটামে, মানে ফেব্রুয়ারি মার্চ এরকম সময় আমরা দেখতে পাচ্ছি যে ওই সময় কিন্তু সুইস তার আগেই যে অভিযানটা হয়েছে তারা অভিযান আর শেষ করতে না নেমে এসছে। মানে এই আজকে বুঝি এই ন্যারেশন করতে গেলে এই প্রথম প্রকাশের সঙ্গে জড়িত তথ্যগুলো, হ্যাঁ, সেখানে হেলসিঙ্কির অলিম্পিকের কথা আছে, এই যে ব্যাপারগুলো এগুলো প্রথম সংস্করণের সঙ্গে যুক্ত। মানে তথ্যগুলো কিন্তু ঘনাদা সমগ্রতে আমি করে দিয়েছি, কিন্তু এবার আমাদের ঘনাদা ক্লাব থেকে খুব সিরিয়াস এবার আমাদের হয়তো এই দিকে যেতে হবে ক্রমশ আরো, আমার মনে হয়, যেখানে আমরা আরো ভেতরে যেতে পারি, যে এই তথ্যগুলোর সঙ্গে ওই সত্য গল্পের সত্যতে যোগ করতে পারি। এটাই বিষয়। মানে একটা গল্পের উদাহরণ দিলাম, এখন প্রতি গল্পে প্রকাশের সঙ্গে যুক্ত তথ্যগুলো যোগ হয়ে আছে, সেটাই কিন্তু আমার মনে হয় একটা ভালো অনুসন্ধানের বিষয় হতে পারে ঘনাদা ক্লাবের জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে শুভেন্দু, ধন্যবাদ। আচ্ছা, এবার হচ্ছে সপ্তর্ষি, তুমি ঘনাদার অসমাপ্ত কাহিনী নিয়ে কিছু বলো। এবং হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করছি অল্প করে বলতে। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। খুব ভালো লাগছিল আপনাদের শুনতে। আসলে কম সময় ধরা যায় না এরকম একজন চরিত্রকে, এটা হচ্ছে কথা। তা আমি একটু অল্প করে বলতে চাইছি, এটা অনেকেই হয়তো জানেন, তাও আমি যেটুকু পেলাম এই ঘনাদা সমগ্র থেকেই হোক বা ঘনাদা ক্লাবের অন্যান্য আলোচনা থেকেই হোক, ওয়েবসাইট থেকেই হোক, সেগুলোকে একটুখানি নিয়ে আমার একটা মনে হলো জিনিস যে আমাদের এই ঘনাদার কয়েকটা গল্প অসমাপ্ত রয়ে গেছে বা অসম্পূর্ণ রয়ে গেছে। সেগুলোকে যদি কোনোভাবে সম্পূর্ণ করার কোনো প্রয়াস নেওয়া যায়, সেটা নিয়ে আমি দু একটা কথা বলবো, কোনগুলো কোনগুলো রয়েছে বা কোথায় কোথায় সেই গল্পগুলো রয়েছে। যেমন একটা বলতে পারি যে অসম্পূর্ণ ঘনাদার নাম দিয়েই ঘনাদা সমগ্র দ্বিতীয় খণ্ডে শুভেন্দুবাবু একটু আগে বলছিলেন, সেখানে এটা রয়েছিল 1-2 পাতার ছোট্ট একটা অংশ একদম। তো সেটা ছিল হচ্ছে ওই ডিগ্রি হাঁসের পেটে সেই নস্যির কৌটো, যে নতুন যে বোর্ডার এসেছিল মেসের, তাকে নিয়ে গল্পটা, এবং কেন না সেখানে সেই বিটুও ভারী জলের হ্রদ সেটা আনতে হবে, সেজন্য ঘনাদা বারবার করে সেই হাঁস গল্পটা সবারই মনে আছে। তো হাঁস গল্পের সঙ্গে অনেকটা মিল এই গল্পটার, কিন্তু তবুও একটু যেন কোনো জায়গায় একটু আলাদা ছিল। এইটুকু রেখে উনি 2 পাতা লিখে শেষ করে দিয়েছিলেন, এটা তারপর আর পাওয়া যায়নি। তো ওই শারদীয়া কিশোর জ্ঞান বিজ্ঞানে 91 সালে প্রথম এটা প্রকাশিত হয়েছিল। তারপরে তো মানে প্রেমেন্দ্র মিত্র চলে যাওয়ার পরে বুঝতেই পারছি, তার 3 বছর পরে মহাভারতে ঘনাদা নাম দিয়ে 6টা কিস্তিতে একটা অসম্পূর্ণ কাহিনী বেরিয়েছিল। সেটা ওই ঝলমল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় 78 থেকে 80 সালের মধ্যে, 6টা কিস্তি, কিন্তু এটাও শেষ হয়নি। সমুদ্র বসু আছেন সংগ্রাহক, উনি প্রথম এটা একসঙ্গে করে বলেছিলেন। তো একটা ধারাবাহিক উপন্যাস হিসেবে এটা হয়তো বেরোচ্ছিল, সেটাও কিন্তু সম্পূর্ণ হয়নি। মহাভারতে ঘনাদা বলে অন্য একটা গল্প আছে, তার সঙ্গে এটার মিল নেই অবশ্য, বা যে একটা বই আছে আলাদা, তার সঙ্গে এই গল্পটার খুব একটা মিল নেই। এটাকেও যদি কোনোভাবে সম্পূর্ণ করা যেত। আরেকটা যেটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘনাদা সমগ্রের 3য় খণ্ডে তিনি নেই বলে একটা গল্প উনি শুরু করেছিলেন লিখতে। তারপরে প্রেমেনবাবু নিজেই তার পাণ্ডুলিপিতে পেন্সিল দিয়ে ওটা কেটে লেখেন হচ্ছে তিনি অর্থাৎ। এইটাই একদম যেটুকু 2 পাতার মতো অংশ, সেটাই ঘনাদার সমগ্রের যে 3য় খণ্ড সেখানে প্রকাশিত হয়েছিল। এটা পাওয়া গেছে, উনি মারা যাওয়ার পরে শোনা গেছিল যে ওনার স্ত্রীর কাছ থেকেই পাওয়া গেছিল, বীণা মিত্রর কাছ থেকে পাওয়া গেছিল ওই পাণ্ডুলিপিটি। তো সেখানে ঘনাদার নতুন গল্প বলে ওখানে লেখা ছিল। এটাও কিন্তু শেষ হয়নি, একদম ছোট্ট দুটো, মানে খুব থ্রিলিং ভাবে শুরু হচ্ছে। আধুনিক দেশকাল পাত্র নিয়ে মেসের যে সহবাসী, তাদের একটা গল্প, মেসের যারা বোর্ডার তারা একটা গল্প ঘনাদার কাছ থেকে আদায় করার জন্য কিছু বলছে, কিন্তু সেখানে ঘনাদার একটা হঠাৎ এন্ট্রি হচ্ছে, উনি বলছেন না তোমরা যা বলছো এগুলো সব ভুল। তারপরে কি হলো, ঘনাদা ঠিক মানে ঘনাদাকে নিয়ে কথা হচ্ছিল বা উনি কিসের কথা বলছিলেন, তিনি অর্থাৎ
কাকে নিয়ে ঠিক কথা হচ্ছে এগুলো স্পষ্ট করার আগেই গল্পটা ওইটুকুই অসম্পূর্ণ অবস্থায় শেষ হয়ে গেছে। মনে করা হয়তো 7-এর দশকের শেষ দিকেটা লিখতে শুরু করেছিলেন প্রেমেন বাবু, হয়তো কোনো একটা পত্রিকাতে দেওয়ার জন্য ভেবেছিলেন, কিন্তু সেটা দেওয়া হয়নি। এই অসম্পূর্ণ অবস্থাতেই প্রথম ওই পক্ষীরাজ পত্রিকার 1386 সংখ্যাতে 1386 বঙ্গাব্দটা প্রকাশিত হয়, এবং তারপরে ঘনাদা সমগ্র 3-এ এসছে। এইভাবে আরো কিছু কিছু অলিখিত ঘনাদার সম্বন্ধে খোঁজ পাওয়া গেছে। কিশোর জ্ঞান বিজ্ঞানী একবার এটা নিয়ে লেখা বেরিয়েছিল কয়েকটা, যে ঘনাদার নিজের ওই গল্পগুলো বলার সময় মেসের বোর্ডারদের সঙ্গে আলোচনা করার সময় বা লেখে গিয়ে বয়স্কদের সঙ্গে যখন কথা বলছেন, তখনও কিছু কিছু গল্পের ওনার কথার মধ্যে উল্লেখ এসছে যেগুলো আদৌ কখনো গল্পগুলো প্রেমেনবাবু লিখে যাননি, কিন্তু সেগুলো নিয়ে হয়তো গল্প হতে পারে। যেমন একটা দুটো বলছি, একটা টাইডাল ওয়েভের কথা আসছে, যে একটা টাইডাল ওয়েভের মাথায় কি করে এক বেলার মধ্যে ঘনাদা তাহিতি দ্বীপ থেকে ফিজি দ্বীপে গিয়েছিলেন, সেটা নিয়ে একটা গল্প একবার উনি বলছিলেন কথায় কথায়, তো সেটা কখনো গল্প হিসেবে আমরা পাই। আবার কেনই বা তাহিতিতে তিনি মুক্তোর ব্যবসা শুরু করলেন ঘনাদা, সেটা নিয়েও কোনো বিশদে কোনো ব্যাখ্যা উনি জানেন না, কোনো গল্প সেখান থেকে আসেনি। গল্প বলতে গিয়ে তার প্রেক্ষাপট হিসেবে হঠাৎ করে উনি বলেছেন এই কথাটা। কন্ডর শকুনের বাসার খোঁজে আন্দিজের চূড়াতে একবার নাকি ঘনাদা উঠেছিলেন, তিনি বলেছিলেন, সেই গল্পটা আমরা কখনো পাই। নীল নদের উৎস সন্ধানে ঘনাদা একবার গিয়েছিলেন, সেটাও কখনো আমরা দেখিনি প্রেমেন বাবুর লেখায়। নস্ট্রাদামু, আমাদের সেই বিখ্যাত জ্যোতিষী, তার সঙ্গে নাকি তার একবার পরিচয় হয়েছিল ঘনাদার। তা এইগুলো সব নিয়েই কিশোর জ্ঞান বিজ্ঞানে একবার বলা হয়েছিল পত্রিকায় বেশ কয়েক বছর আগে, যে যদি এগুলোকে একটা নতুন গল্প হিসেবে কখনো লেখা যায়। তা আমরা তো এতগুলো পেলাম, ঘনাদা ক্লাব থেকে কি কখনো এরকম কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে যে যেখানে কেউ মানে আহ্বান করা হবে এই গল্পগুলোকে ঘনাদার ওই আঙ্গিকেই, যেভাবে প্রেমেনবাবু লিখেছেন প্যাস্টিসে যেটাকে আমরা বলি, সেইভাবে যদি গল্পগুলোকে কমপ্লিট করার একটা প্রচেষ্টা নেওয়া যায়, আমার মনে একটা ভালো উদ্যোগ হতে পারে। আমার এটা মনে হলো, এইটুকুই বলার ছিল, আর বেশি সময় নেব না। ধন্যবাদ। খুব ভালো বলেছো। তুমি হয়তো জানো না বা জানতেও পারো যে আমাদের গ্রুপের মধ্যেই কয়েকজন আছেন, আমার বন্ধু জয়দেব, এরা কিন্তু ঘনাদার নতুন গল্প লিখেছে, জানো কি? হ্যাঁ, ঘনাদাকে নিয়ে exactly, হ্যাঁ? এবার তার মধ্যে কতগুলোর মধ্যে রয়েছে সেটা আমার ঠিক পড়া হয়নি, মানে এই যেগুলো বললাম তা। আমাদের ওয়েবসাইটে একটা ঘনাদা ক্লাবের মেনুর মধ্যে নিউজ স্টোরিজ বলে একটা সাব মেনু আছে, সেখানে গেলে তুমি দেখতে পাবে প্রায় 6টা বা 7টা আমরা কালেক্ট করেছি। তো তুমি যেটা বললে সেটা সাংঘাতিক ব্যাপার, কারণ আমার মনে হয় যদি অপ্রকাশিত এবং কমপ্লিট হয়নি এই লেখাগুলোকে নিয়ে কেউ কন্টিনিউ করে, তাহলে সুবিধা হচ্ছে যে এক হচ্ছে যে আইডিয়াটা অলরেডি কিছুটা আছে, তাই না? কিছুটা আছে এবং সেটাকে নিয়ে কন্টিনিউ করা যায়। সো তুমি একটা ছোট্ট একটা লিস্ট তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করো। অবশ্যই আমি এটা লিস্টটা যত সম্ভব আমি গ্রুপে এটা শেয়ার করে দিচ্ছি পুরোটা লিখে। একদম পাক্কা। ঠিক আছে, দেখি এরপর নেক্সট কথা বলবে গৌতম, ঘনাদার বইয়ের কভার এবং ইলাস্ট্রেশন এই দুটো জিনিস নিয়ে। আমার আজকে বলার বিষয় হলো যে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা গল্পে প্রথম যিনি অলংকরণ করেছিলেন আলপনাতে, যেটা শুভেন্দুবাবু বললেন, তার নাম ছিল প্রতুল বন্দ্যোপাধ্যায়। প্রায় 1500 পাতার ঘনাদা সমগ্রে প্রতুল বন্দ্যোপাধ্যায়ের নাম কোথাও নেই। আমার বক্তব্য হচ্ছে যে শিবরাম চক্রবর্তীর সঙ্গে যদি শৈল চক্রবর্তী না থাকতেন, বা পরশুরাম রাজশেখর বসুর সঙ্গে যদি যতীন সেন না থাকতেন, তাহলে তাদের গল্পগুলো সেইভাবে জনসমক্ষে মানে হতো না, জনপ্রিয় হতো না। কিন্তু ঘনাদার ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 দশক বা 2.5 দশক ধরে ছবি আঁকার পরেও প্রতুল বন্দ্যোপাধ্যায়ের নাম এরা স্বীকার করেনি। আনন্দ পাবলিশারে কোনো জায়গাতে নেই। আমি এই বিষয়টি নিয়ে পড়াশোনা করার জন্য দেখলাম প্রায় 28 জন আলোকচিত্রী মানে চিত্রশিল্পী এতে অংশগ্রহণ করেছেন, ঘনাদাকে নিয়ে এঁকেছেন, কমিক্স এঁকেছেন, নানা রকমের ইলাস্ট্রেশন করেছেন, প্রচ্ছদ এঁকেছেন, তার মধ্যে আনন্দবাজারের লোকজনও আছেন। কিন্তু সকলের, অনেকের নামই আছে, সকলের বলবো না, অনেকের নাম আছে, প্রতুল বাবু বাদ। এই ব্যাপারে আমার মনে হয় শুভেন্দুবাবু করতে পারেন। আর সুরজিৎ দাশগুপ্তর কথা যখন বললেন, তিনি একটা কথা লিখেছেন, আনন্দ পাবলিশার প্রকাশিত ঘনাদা সমগ্রের প্রথম খণ্ডে সম্পাদক সুরজিৎ দাশগুপ্ত জানিয়েছিলেন যে 1975 সালে যখন অন্য প্রকাশক প্রেমেন্দ্র রচনাবলী প্রকাশ করতে চান, তখন প্রেমেন্দ্রবাবু সম্মতি দেন এবং বলে দেন যে সুরজিৎ বাবুকেই সম্পাদক রূপে মনোনয়ন করতে হবে। প্রেমেন্দ্র মিত্র যখন ঘনাদার গল্প লেখা শুরু করেন, তখন থেকেই অজিত গুপ্ত ছিলেন মুখ্য শিল্পী। এই কথাটা উনি লিখলেন কেন?
এইটা আমার একটা প্রশ্ন শুভেন্দু বাবুর কাছে। কারণ অজিত বাবু তো ছিলেন না প্রথম দিকে, অন্তত গোটা 10-15টা গল্পে প্রতুল বন্দ্যোপাধ্যায় ছিলেন। তা একটুখানি উল্লেখ থাকবে না যে প্রতুল বন্দ্যোপাধ্যায় অলঙ্করণ করেছিলেন এর প্রথম গল্পগুলোকে? এইটুকুই আমার জানবার ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে শুভেন্দু, তাহলে তুমি একটুখানি বলো। আমি ছোট্ট করে একটা কথা বলি, মানে কথাটা একটু অন্যরকম। সেটা হচ্ছে ঘনাদার এই যে অনেকজন শিল্পী যে এঁকেছিলেন, আমি খুব সবিনয় বলতে চাই, এই তথ্যটা কিন্তু প্রথম আমিই দিয়েছিলাম। যে এবং একটা লেখা বেরিয়েছিল যেটা সন্দেশ পত্রিকা, তারপরেই এই চর্চাটা শুরু হয় যে ঘনাদা কে প্রথম এঁকেছিলেন, কে কে এঁকেছিলেন। লেখার নাম ছিল ঘনাদা কেমন দেখতে ছিলেন বলে। সন্দেশ সংখ্যা করে একটা, তাতে এটা লেখা হয়েছিল। পরবর্তীকালে একটা অন্য আমার বইতেও সে লেখাটা গেছে, এবং সেখানেই এই আজকে যে সংখ্যাগুলো আসছে এবং অজিত গুপ্ত কবে শুরু করলেন, তার আগে কারা কারা করেছেন, বলাই বন্ধু রায়, ফণি গুপ্ত, তারপরে প্রথম প্রতুল বন্দ্যোপাধ্যায় নিজে কত রকম ছবি এঁকেছেন, সেই সমস্ত ছবিগুলো কিন্তু মানে ওই প্রথম ওখানেই উল্লেখ করা হয়েছিল। কিন্তু ঘনাদা সমগ্রের মধ্যে এটা পাবলিশারের সিদ্ধান্ত। আমরা চেয়েছিলাম, আমি বা শহীদবাবু আমরা চেয়েছিলাম সেটা হচ্ছে যে প্রথম থেকেই যে মূল অলঙ্করণগুলোই ব্যবহার করা হোক, মানে বইয়ের এবং সময় বিশেষে পত্রিকার। কিন্তু এটা আমরা অনেক সময় করতে পারিনি, এটা আমি বুদ্ধদেব বোস করবার সময় পারিনি, এখানেও হয়নি। প্রকাশকের একটা অন্য ইয়েছে, সেই জন্য হয়নি। ওটাতে আমাদের ওটুকু মানতে হয়েছিল, কারণ না হলে হয়তো আমাদের সমগ্র না পেতামই না আমরা, সেটুকু আমাদের মানতে হয়েছিল, কারণ এটা কিছু করার ছিল না। কিন্তু সেই জন্যই হয়তো কখনো আমি ওইটা কাজ করেছিলাম যে ঘনাদারকে নিয়ে একটা গোটা লেখা, যেটা জ্যেষ্ঠ সৌরভ সময় আলাপ। এই যত আপনারা যে ছবিগুলো দেখছেন না এখানে, এর বেশিরভাগ ছবি, মানে ধরুন সৌমেন্দা আছেন, সৌমেন্দ্র জানেন যে এইটা কিন্তু একটা বিরাট অংশ আমি তখন এই প্রথম উদ্ধার করে দিয়েছিলাম, যেখান থেকে আজকে এই আলোচনাটা হচ্ছে যে আরো শিল্পীদের কথা, তারা কি রকম ভেবেছিলেন, তারা কি ভেবেছেন ইত্যাদি। তবু নিশ্চয়ই কখনো এটা যোগ হবে। ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আছে কি সৌবর্ণ। আচ্ছা সৌবর্ণ, তাহলে তুমি বলো। সৌবর্ণ 3D অ্যানিমেশন করে মুভি বানাচ্ছে, এবং একটা সাংঘাতিক মুভি হবে 3D অ্যানিমেশন। তা সৌবর্ণ তুমি বলো কিছু। তুমি কি স্ক্রিন শেয়ার করতে পারবে? তোমার কি স্ক্রিন শেয়ার করবে? না এই মুহূর্তে স্ক্রিনটা শেয়ার করতে পারছি না, অ্যাকচুয়ালি মোবাইল দিয়ে করছি। তো যেটুকু বলি যে এখানে যারা আগের মিটিং এ ছিলেন তারা তো মোটামুটি ব্যাপারটা জানেন, আর যারা নতুন জয়েন করেছে তাদের একটু ছোট্ট করে বলে রাখি। 3D প্রজেক্টটা স্টার্ট হয়েছিল 2011 সালে, এবং আজকে যেখানে ঘনাদা.com রয়েছে এই ডোমেনটা তখন আমারই নেওয়া ছিল এই উপলক্ষেই। তো তখন অ্যাডভেঞ্চারস অফ টিনটিন যেটা রিলিজ করেছিল, আমার দেখে মনে হয়েছিল যে এরকম একটা বাংলায় কিছু করতে পারলে ভালো হয় খুব, এবং সেটা অবশ্যভাবেই ঘনাদাকে নিয়ে। কারণ এই বাংলার যে গল্পগুলো রয়েছে, যে সমস্ত ক্যারেক্টার রয়েছে, তার মধ্যে একটা ইন্টারন্যাশনালি এরকম ব্যাপার যেটা রয়েছে যে একজন অন্য জায়গায় যাচ্ছে, অন্য সেই যে অ্যাডভেঞ্চার, সেটা ঘনাদা ছাড়া অন্য কারোর পক্ষেই সম্ভব নয়, মানে এইরকম একটা তৈরি করা। তো প্রথমে যেটা বলি, স্পিলবার্গ এই অ্যাডভেঞ্চারস অফ টিনটিন করতে প্রায় উনি 1000 কোটি টাকা খরচা করেছিলেন। তো সেই জন্য আমার কাছে মেন যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে করে হোক এর কস্টিংটাকে কমিয়ে আনা এবং টেকনোলজিক্যালি সেই অ্যাডভান্সমেন্টটা করা যাতে এটা সম্ভব হয়। তো আমি বিভিন্ন যারা ইনভেস্ট করতে পারে এরকম কিছু বড় বড় হাউসের সঙ্গেও কথা বলেছিলাম, তারা ইন্টারেস্টেড ছিল, কিন্তু তাদের একটা শর্ত ছিল, যেটা মেন হচ্ছে যে ওদের সঙ্গে আমার এই টেকনোলজিটাকে শেয়ার করতে হবে। তো আমি সেটাতে রাজি হইনি, ফলে পুরোটাই আমার ব্যক্তিগত চেষ্টায় এগোতে থাকে একটু একটু করে, এবং ইভেনচুয়ালি 11 থেকে 17 পর্যন্ত এই ডোমেনটা আমার কাছেই ছিল। 19 সালে তারপর রিনিউ করানো হয়নি, কাজের ফাঁকে আর সে সুযোগও হয়নি। 19 সালে যখন আমি গত বছর খুলি, তখন আমি দেখি যে একটা ঘনাদা ক্লাব বলে রয়েছে, এবং দিলীপ বাবুর সঙ্গে যোগাযোগ করি। দিলীপ বাবুও ঠিক তখন আমার ঠিক ইয়েটাতে বিশ্বাস করতে পারেনি যে এই এত বড় একটা প্রজেক্ট মানে এত কম ইয়েতে করা সম্ভব কি করে। তো যাই হোক, সেই পাইপলাইনটায় আস্তে আস্তে দিলীপ বাবু কিছুটা আমি ওনার সঙ্গে শেয়ার করেছিলাম, তাতে ওনার মনে হয়েছিল যে হ্যাঁ এটা অবশ্য করেই করা সম্ভব। তো সেই কাজটা অনেক দূরই এগিয়েছে, হ্যাঁ,
আমার একার পক্ষে যতটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এগিয়েছে। আর এখানে সুভাষিস দার সঙ্গে যেটা দিলীপ বাবু কথা বলেছিলেন যে আমরা অ্যানিমেশনের পার্টটা পুরোটাই মোশন ক্যাপচারে করব, এবং সুভাষিস দা তার টিম সেইটাতে সেই প্লেটা আর কি সেটা করবে। তো হঠাৎ করে লকডাউন হয়ে যাওয়াতে সেই জিনিসটা আবার একটু বন্ধ হয়ে যায়। তখন আমি লোকালি কিছু আর্টিস্টকে নিয়ে ব্যাপারটাকে কিছুটা এগিয়ে নিয়ে যাই। এখনো যদিও পুরোটা কমপ্লিট হয়নি, তবে এটুকু বলতে পারি যেটা খুব ভালোভাবেই এগোচ্ছে, এবং যেহেতু এটা একদম সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে এগোচ্ছে সেই জন্য একটু দেরি হচ্ছে। এটা আমাকেও একটু খুব ভাবাচ্ছে যে এতটা দেরি হচ্ছে, কিন্তু তাও আমি বলি যে এখনো পর্যন্ত যতটা কাজ এগিয়েছে আমি ভীষণভাবে স্যাটিসফাইড। এবং হয়তো খুব শীঘ্রই, এখন এই মুহূর্তে আপনাকে শেয়ার করতে পারছি না, হয়তো 2-1 দিনের মধ্যে কিছু আমি হয়তো দিলীপ বাবুকে পাঠিয়ে সেটা আমি ঘনাদা ক্লাবে শেয়ার করব। এবং আলটিমেটলি এটা যদি কমপ্লিট হয়ে যায়, এবং আমার ধারণা খুব শীঘ্রের মধ্যেই হবে, হয়তো আর কয়েকটা দিন লাগবে, তো সেটা হয়ে গেলে জিনিসটা শুধু বাংলার নয়, এবং মানে একটা খুব বড় আমাদের অ্যাচিভমেন্ট হবে ঘনাদা ক্লাবের তরফ থেকেও, এবং হিসাবেও একটা খুব বড় অ্যাচিভমেন্ট হবে। তো এখন যে পজিশনে রয়েছে সেটুকু আমি আপনাকে ছোট্ট করে আপডেট করে দিই। এটার স্ক্রিপ্টটা দিলীপবাবু আমাকে একটা দিয়েছিলেন, সেই স্ক্রিপ্টটাকে আমি একটু ইম্প্রোভাইজ করেছি, এবং সেই স্ক্রিপ্টের উপরই কাজটা হয়েছে। সাউন্ডসেরও কিছু বেশ খানিকটা কাজ হয়েছে, এবং এটা সম্পূর্ণভাবে ফটোরিয়ালিস্টিক হচ্ছে। ফটোরিয়ালিস্টিক মানে একদম অ্যাডভেঞ্চারস অফ টিনটিনে যে কোয়ালিটি ওরা মেনটেন করেছিল সেটাই আমরা করছি। তবে এটা বলা যায় যে ওদের 1000 ভাগের 1 ভাগ কস্টিং এটা কমপ্লিট হয়ে যাবে। বাহ, খুব সুন্দর। তাহলে তুমি করে একটু শেয়ার করো, ছোট কিছু ক্লিপ। হ্যাঁ, আমি খুব শীঘ্রই মধ্যেই শেয়ার করব আপনার সঙ্গে। হ্যাঁ, রাইট, তাহলে আমরা করতে পারবো, কি বলি, সকলকে দেখাতে পারবো। ঠিক আছে, খুব ভালো লাগলো। আচ্ছা শিবাজি, তুমি বলতে চাইছিলে যে ঘনাদার গল্পতে যত সায়েন্টিফিক ফ্যাক্টস গুলো আছে সেগুলো কি এখনো হোল্ড গুড করে, এবং সেইটা নিয়ে যদি আমরা একটু রিসার্চ করতে পারি, এইরকম একটা টপিকে তুমি কথা বলতে চাইছিলে, বলো। আজকের দুনিয়াতে ঘনাদার গল্পের যে বিজ্ঞান ভিত্তিক প্রাসঙ্গিকতা কি আদৌ কিছু আছে? যদি থাকে তাহলে সেটা ঠিক কোথায়? এটা নিয়ে ওনার যে লেখা গল্পগুলো আমি পড়ে যেটুকু আমার মনে হয় যে তার থেকে আমি সামান্য 2-3টে উদাহরণ দিয়ে বলার বা বোঝানোর চেষ্টা করছি। ঘনাদার গল্পগুলো ম্যাক্সিমামই হচ্ছে বৈঠকি মেজাজে বলা, প্রায় 30 বছর ধরে লিখেছিলেন। এবারে সব গল্পেই যে বিজ্ঞান এসছে তা নয়, বহু গল্পে বিজ্ঞান আসলেও কোনো কোনো জায়গায় সেটা কল্পবিজ্ঞান রূপে এসছে, কোনো কোনো জায়গায় সেটা তথ্যভিত্তিক এবং মানে সার্থক বিজ্ঞান হিসেবে এসছে। এবার কোথায় কোথায় তথ্য আর কল্পনা মানে প্রায় মিলেমিশে একাকার হয়ে গেছে, সেটাকে খুঁজতে গিয়ে আমি দেখলাম, যেমন একখানা ঘটনার কথা বলি, সেটা হচ্ছে যে সামুদ্রিক ঝড়। সামুদ্রিক ঝড় আমাদের প্রায় সারা পৃথিবীর বহু দেশে প্রচন্ড ক্ষতি দিয়ে আসে, এবং আমাদের এই ভারতবর্ষে তো বটেই, প্রতি বছরই প্রায় 2-3টে করে ঝড় আসছে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে। এখন এই সামুদ্রিক ঝড়কে আটকানোতে কিভাবে যায় সেই নিয়ে উনি কিন্তু একটা গল্প লিখেছিলেন। সেই গল্পটার নাম ধুলো। এই ধুলো গল্পে উনি একখানা পদ্ধতির কথা বলেছিলেন। আমাদের বিজ্ঞান আজকে অনেক এগোলেও কোথায় ঝড় আসছে, কখন ঝড় আসছে, এগুলো অনেক কিছু নির্ধারণ করতে পারলেও ঝড়কে থামানোর কিন্তু কোনো উপায় এখনো অব্দি আবিষ্কার হয়নি। তা উনি যেটা করেছিলেন সেটা কি শুধুই কল্পনা? সেটা নিয়ে কি আদৌ কোনো মানে সত্যিকারে কাজ হলে কি এতে কোনো ফল পাওয়া যেতে পারে? এটা কিন্তু আমি কিছু জানতে পারিনি। এটা কিন্তু আমার মনে হয় যে এইভাবে কিন্তু ভাবনা চিন্তা করার যথেষ্ট একটা জায়গা আছে, কারণ ওনার যে চিন্তা ভাবনাটা ছিল সেটা আমার কিন্তু মনে হয়েছে পড়ে যে ওটা কিন্তু মানে চিন্তা ভাবনা করা যথেষ্ট অবকাশ। আর একটা যেমন আমি উদাহরণ হিসেবে রেখেছি, সেটা হচ্ছে যে মশাবাহিত রোগ। বিভিন্ন রোগগুলো সারা পৃথিবীতে বহু লোক মারা যায়, আমাদের দেশেও বহু লোক এখনো মারা যাচ্ছে। তার রোগের ওষুধ আবিষ্কার হলেও রোগকে প্রতিহত করা যায়। এখন মশার গল্প ওনার লেখা প্রথম গল্প, তাতে উনি কল্পনা করেছিলেন মশায়
কামড়ালে যে লালাটা বেরোয়, সেই লালার যদি রাসায়নিক পরিবর্তন করে যদি কিছু ভাবে রোগের আটকানোর সুযোগ আছে, কিন্তু সেটাতে কতটা কি কাজ হয়েছে যায় না। কিন্তু পরবর্তীকালে আর একটা গল্প উনি লিখেছিলেন, সেটার নাম হচ্ছে কাদা। কাদাতে কিন্তু উনি যে পদ্ধতিটা বলেছিলেন, সেই পদ্ধতি নিয়ে কিন্তু এখনো আমাদের কলকাতা শহরে তো বটেই, বহু জায়গাতে কিন্তু কাজ হয়ে মশার বংশ কিন্তু বিস্তার করতে আমরা আটকানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, আমরা যেমন গাপ্পি মাছ ছাড়ি, গাপ্পি মাছ কিন্তু মশার লার্ভা খেয়ে দেয়। উনি একটা অন্যরকম একটা মাছের নাম বলেছিলেন, সেই মাছের নাম হচ্ছে সাইনোবেলিয়াস বেলকি। এই মাছটা মানে গাপ্পি মাছেরই কোনো বৈজ্ঞানিক নাম কিনা আমি জানি না, কিন্তু এই যে মশার লার্ভা মাছ দিয়ে খেয়ে যে ম্যালেরিয়া রোগ আটকানো যায়, এটা কিন্তু উনি গল্পের মাধ্যমে আমাদের দেখিয়েছিলেন। আর একটা যেমন আমার মনে হয়েছে, খুব ছোট্ট করে বলি, সেটা হচ্ছে এই জ্বালানি তেল নিয়ে ওনার খুব বিখ্যাত উপন্যাস হচ্ছে তেল দেবেন ঘনাদা। তাতে উনি দেখিয়েছিলেন যে সৌরশক্তিকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করার জন্য। কিন্তু এটা ছাড়াও উনি আর একটা গল্প মাটিতে একখানা জায়গাতে লিখেছেন, কোরাজেন নামে একরকম মাটি আছে, যা থেকে কিন্তু পেট্রোল বের করা যায়। এই পদ্ধতিটাও কি আদৌ আমাদের ব্যবহারিক বিজ্ঞানে কতটা কাজ হয়েছে আমার জানা নেই, কিন্তু এই রকম ভাবে ওনার বিভিন্ন গল্পে কিন্তু অনেক ক্লু ছড়িয়ে রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু সত্যি সত্যি যদি কখনো চর্চা করা যায়, আমার ধারণা অনেক দিক আমরা নতুন দিক জানতে পারি। আমার বক্তব্য খুব ছোট, আজকে অনেকে বলছেন, আমার সব শুনতে খুব ভালো লাগে, এর জন্য আমি ছোট করে বলবো। খুব ভালো বলেছো শিবাজি। তোমাকে একটা জিনিস জানি, আই হ্যাপেন টু নো, সেটা হচ্ছে মশা নিয়ে, মশার যে কি বলে, মশা থেকে যে ডেঙ্গু টেঙ্গু হয়, হ্যাঁ, তা সেইটার জন্য একটা বিশাল পরিমাণে রিসার্চ বহু জায়গায় হয়ে যাচ্ছে। আমি কোথায় একটা খবর পড়েছি বোধহয় কয়েক সপ্তাহ আগে বা কয়েক মাস আগে, ইন্দোনেশিয়া না কোন জায়গাতে কত 6 মিলিয়ন না 10 মিলিয়ন মশা ছাড়া হবে, যেগুলোকে জেনেটিক্যালি অল্টার করা হয়েছে। সেই মশারে যখন অন্য মশাদের সঙ্গে মিল হবে, তাদের কোনো বাচ্চা টাচ্চা হবে না। তাহলে চিন্তা করবো, উনি 1945 সালে না 43 সালে এইভাবে ভাবনা চিন্তা করেছিলেন, আজকে 2000 এইভাবে ভাবনা চিন্তা করছেন, কতটা দূরদৃষ্টি ছিল না এইভাবে যে হতে পারে, এটাই খুব ভাবনা। মানসবাবু হচ্ছেন আমাদের আকাশবাণীর বিজ্ঞান আলোচনা নিয়ে সেই ডিপার্টমেন্টে আছেন। আমি জানি না অনেক ডিটেলস কতদিন আছেন বা কতদিন করছেন, উনি বলতে পারবেন। যেখানে ঢুকেছি সেখানে মানে ঢোকার পর ভয়টা চরচর করে বেড়েছে, কেননা এটা আমার বলা মার্জনা করবেন, কিন্তু আমি এইভাবেই কথা বলি আর কি। ওই শোলে সিনেমাটা যখন পরে হলে আসতো, তখন পর্দা থেকে বা স্পিকার থেকে কি ডায়ালগ বেরোচ্ছে সেটা শোনা যেত না। কিতনে থেরে কালিয়া থেকে সবটাই দর্শকরা বলে দিতেন। তো ঘনাদার ক্ষেত্রেও ওই ব্যাপারটা তাই হচ্ছে। আমি ঘনাদা পড়েছি, ঘনাদা ভক্ত ঠিকই, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন তারা যতটা ঘনাদা জানেন, তারা ওই শোলের ডায়ালগের মতো, যে কোনো একটা ডায়ালগ উল্লেখ করলে এটাকে যদি একটু অন্যভাবে বলা যায়, যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় রাজাবাজার বিজ্ঞান কলেজের যে ঘরটায় থাকতেন, সেখানে সুশীল বাবু গিয়েছেন একদিন, তা ঘুরতে ঘুরতে তাক থেকে ওথেলো নামিয়েছেন, চটি বই। তা প্রফুল্লচন্দ্র বললেন যে কি নামিয়েছিস? বলে এই ওথেলো। বলে কোন পাতায়? কত পাতায়? বলে এত পাতায়। বলে কি পড়ছিস, কোন ডায়ালগটা পড়ছিস, কোন সংলাপ? উনি বললেন। তারপর থেকে দেখা গেল প্রফুল্লচন্দ্র 3-4 পাতা গড়গড় করে বলে গেলেন। তো আমরা জানি বোধহয় যে প্রফুল্লচন্দ্র শেক্সপিয়ারের একজন বিশেষজ্ঞ ছিলেন, ধারাবাহিকভাবে তার শেক্সপিয়ার বিশ্লেষণ বেরিয়েছে। যাই হোক, এইটা প্রসঙ্গ নয়। আমি এগুলো বলতে চাইছি এই কারণে যে এখানে ঘনাদা ক্লাবে যারা রয়েছেন তারা এমনই বিশেষজ্ঞ, তারা এতটাই ভালো জানেন, এতটাই বেশি জানেন, ফলে সেখানে আমার কোনো কথা যোগ করার মানে ধৃষ্টতা থাকা উচিত নয়। যেভাবে দিলীপ বাবুর সঙ্গে আলাপটা হয়েছে সেটা এইরকম। আমরা আসলে 2008 সালে 13টা কল্পবিজ্ঞানের নাটকের একটা মানে গল্পের উপর ভিত্তি করে নাটক করেছিলাম 13টা।
তার মধ্যে পোকা গল্পটা ছিল, সেটা নিয়ে নাটক। হীরেন চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের বাংলা শিক্ষক প্রয়াত হয়েছেন, স্মরণ করি তাকে শ্রদ্ধার সঙ্গে। হীরেনদা নাট্যরূপ লিখেছিলেন, তো আমি প্রযোজনা করেছিলাম। এবং এইটা আমরা যা হয় এই লকডাউনের মধ্যে আমরা নতুন কিছু নিয়মিত করতে পারছি না, তো পুরনো জিনিসও কিছু চালাচ্ছি, সেটা চালিয়েছিলাম। এবং এখন যা হয় আন্তর্জাল, ইন্টারনেট এবং অ্যাপ, এই অ্যাপ বিশিষ্ট জায়গায় আমরা সবাই শুনতে পাই একে অপরকে, পৃথিবীর যে কোনায় থাকি না কেন। তার ফলে দিলীপ বাবু শুনতে পেরেছিলেন পোকা নাটকটা, সেটা পুরোটা বা আংশিক শুনে থাকুন, যাই হোক। তো তার ফলে দিলীপ দা আমার সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি জানতে চান যে ব্যাপারে আমরা আর কি কি করি। আমি দিলীপ দাকে দু একটা অনুষ্ঠানের নমুনা পাঠিয়েছি, কি ধরনের অনুষ্ঠান আমরা করি। প্রেমেন্দ্র মিত্র আমার কাছে একজন মানে বিরাট সায়েন্স পপুলারাইজার, কেননা যতদিন কমিউনিকেশন থাকবে, যতদিন মিডিয়া থাকবে, যতদিন মানুষের সভ্যতা থাকবে, ততদিন স্টোরি থাকবে, আর স্টোরি ছাড়া কমিউনিকেট করা খুব কঠিন। সুতরাং প্রেমেন্দ্র মিত্রের মতো স্টোরি, এই বুনট, আমি আর কি বলবো। আমার মনে হয় এর বেশি আমার বলা উচিত না। আমি সবার মতোই ঘনাদা ভক্ত। আচ্ছা, গৌতম কর্মকার যে অনেকগুলো কমিক স্ট্রিপ ঘনাদার উপর আছে, তা সে জয়েন করেছে। আমি ওকে বলেছিলাম, ইনভাইট করেছিলাম, এখন এসছে। গৌতম, তুমি কিছু বলবে? নমস্কার। নমস্কার। আজকে এই আমাদের বিখ্যাত অভিনেতার মর্মান্তিক সংবাদ পেয়ে এমনি মন খারাপ ছিল। যাই হোক, ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি দু একটা কথা বলছি। জাস্ট আমার নাম গৌতম কর্মকার, আমি একজন কমিক শিল্পী। ঘনাদা ক্লাবে আমি এই প্রথম মিটিং এ অংশগ্রহণ করলাম। যদিও সোমদা আমাকে আগে বলেছিলেন যে আপনি আমাকে আসার জন্য বলেছেন তুমি এসো, কিন্তু আমি একটু দূরে থাকি, অনেকখানি দূরে থাকি। দূরে মানে কলকাতা থেকে রেলপথে প্রায় 200 কিলোমিটার। ন্যাচারালি আমার পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমি থাকি বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুরে আর কি। তা আমার একবার খুব সৌভাগ্য হয়েছিল যে এই ঘনাদার কমিক্স করার আর কি। তা ছোট থেকে আমি কিন্তু ঘনাদার ভীষণ ভক্ত। আমার মনে পড়ে আমি যখন স্কুলে পড়ি, ক্লাস 5-6 থেকেই আমার ঘনাদার প্রতি একটা দারুণ টান ছিল। যেমন সত্যজিৎ রায়ের বিভিন্ন ক্যারেক্টারগুলো, যেমন প্রফেসর শঙ্কু খুব ভালোবাসতাম, বা আমরা ফেলুদা ভালোবাসতাম, ঠিক পাশাপাশি আমি ঘনাদাকেও ভালোবাসতাম। কারণ দেখতাম গল্পের মধ্যে একটা বেশ সায়েন্স তো একটা ছোঁয়া আছে এবং তার সাথে অ্যাডভেঞ্চার, এই দুটো একসাথে আমাকে ভীষণ আকর্ষণ করত। এবং প্রত্যেকটা গল্প আমি তখন পড়েছি এবং খুব মনোযোগ সহকারে পড়তাম। আমি কোনোদিন ভাবিনি যে আমি এরকম একটা সুযোগ পাবো, এমন বিখ্যাত একটা মানে গল্প কমিক্স আকারে রূপান্তর করার। যে সময়কার কথা আমি বলছি, তখন কমিক্স নিয়ে খুব একটা এখনকার মতো টেকনিক্যাল ওয়ার্ক কতটা হতো না আর কি। আমি কাজটা করেছিলাম তখন কলেজ জীবন। তা কিশোর জ্ঞান বলে একটি পত্রিকা আছে, সেই কিশোর জ্ঞান পত্রিকাতে আমি একটু সায়েন্স ফিকশন ভালোবাসতাম আর কি। তা সেই কারণে আমি কিশোর জ্ঞান পত্রিকায় ছবি আঁকতাম। তো তখন যিনি সম্পাদক ছিলেন আর কি, রবীন বল, উনি তো ওই শৈবাল প্রকাশন বিভাগের মালিক ছিলেন। তা উনি ওই পত্রিকাটি সম্পাদনা করতেন। আর ওনাদের সাথে এই প্রেমেন্দ্র মিত্রের একটা খুব সুন্দর যোগাযোগ ছিল, তৈরি হয়ে গিয়েছিল। তা প্রেমেন্দ্র মিত্রের ওই মঙ্গল গ্রহে ঘনাদা বইটা ওনাদের ওখান থেকে নারায়ণ দেবনাথের অলঙ্করণে প্রকাশিত হয় শৈবাল প্রকাশন বিভাগ থেকে। তো কেন জানি না রবীন বাবুর মাথায় এসেছিল যে একটা কমিক্স করা যায়। তার আগে আমি ওখানে কিছু বিদেশি কাহিনী অবলম্বনে কমিক্স করেছিলাম, যেমন জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্ট, বা ওই তখন লস্ট ওয়ার্ল্ড আঁকছিলাম আমি। তা আমি যখন কলেজে একটা সাধারণ ছাত্র, ছবি আঁকার অ্যাকচুয়ালি আমার কিন্তু কোনো প্রথাগত কোনো ট্রেনিং আমার কিন্তু কোনোদিন ছিল না। আমি এটাকে ভীষণ ভালোবাসতাম, তা সেইভাবেই আমি কাজটা করতাম। তা যখন এই কিশোর জ্ঞান বিজ্ঞানে আমি ছবি আঁকার সুযোগ পেলাম, তারপরে ওখানে দুটো আমার ধারাবাহিক ভাবে কমিক্স প্রকাশিত হওয়ার পরে ওনারা ডিসিশন নিলেন যে ঘনাদা আঁকতে হবে। তা ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে কথাবার্তা হয়ে গেল যে ঘনাদা কমিক্স করা হবে, কাহিনীর নাম মঙ্গলগ্রহে ঘনাদা। এবং তখন ওনাদের ওই শৈবাল প্রকাশন বিভাগে একজন শিল্পী এসেছিলেন, তিনি আর্ট কলেজ থেকে পাস করা ভালো শিল্পী, একজন ভালো রেজাল্ট করেছিলেন। তা আমি যখন গেলাম আর কি, যে রবীন্দ্র এর পরের বার তাহলে আমি কি করব,
আমি দু একটা প্রপোজাল দিয়েছিলাম যে এই কমিক্স গুলো আছে, নিয়ে ভাবছি বিখ্যাত কিছু গল্প, তা আপনি আমাকে বলুন। তখন বললেন না এবার আর তোমাকে আঁকতে হবে না, কারণ আমরা আমাদের একজন ভালো শিল্পী পেয়েছি, আমরা এবার ঘনাদার উপরে কাজ করবো। তুমি ঘনাদা ঠিক আঁকতে, মনে হয় না তুমি ঘনাদা ঠিক আঁকতে পারবে, থাক এইবারটা তোমার থাক। খুব ভীষণ তখন বয়স কম, ভীষণ, হ্যাঁ আমি ওটা কথাটা বলছি আপনার 85 সালের কথা বলছি, 85 সালের প্রথম দিকের গোড়ার দিকের কথা বলছি, জানুয়ারি হবে এরকম। ভীষণ মুশকিল করলাম তখন। আমি রবীন্দ্র ভালো কথা, আপনি কম করছেন, তা আমি আঁকতে পারবো না কেন? বলছি আপনি ঘনাদার মুখটা আঁকতে পারবেন? আমি বলছি আমি কি নিজের মতো আঁকবো? বলে না অজিত গুপ্তের যে ড্রয়িং গুলো আছে ওইগুলো তোমাকে ফলো করতে হবে, ওইটা একদম ঠিক ওরকমই আঁকতে হবে। আমি তো চেষ্টা করে দেখতে পারি, আপনি দেখুন আমি পারি কিনা। তোমরা ঠিক আছে, তাহলে আমরা ওই যে শিল্পী আছেন ওনাকেও আমি আঁকতে বলেছি, তুমিও কয়েকটা পাতা করে নিয়ে এসো, যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ছাপবো না, মনে থাকে। হ্যাঁ ঠিক আছে তাই। তা যাই হোক, আমি মঙ্গল গ্রহের ঘনাদা আঁকলাম এবং ড্রয়িংটা দেখেই উনি সঙ্গে সঙ্গে আমারটা স্যাংশন করে দিলেন এবং ওটা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। তখন যে খুব ভালোভাবে আঁকতে পারতাম এটা বলা যায় না, কেন এখন আমরা যেভাবে দেখতে পাচ্ছি ঘনাদা কমিক্সে, আপনারা সবাই জানেন যে যেভাবে টেকনোলজি প্রয়োগ করা হয়েছে ছবির সাথে, সেইভাবে তো তখন আঁকা হতো না। তখন জাস্ট ফ্রি হ্যান্ড ড্রয়িং, লাইন ড্রয়িং এবং তুলি লাইন, বোর্ড লাইনের মাধ্যমে আমি ছবিগুলো আঁকতাম। কোনো সেট বা কোনো কালারের কোনো স্কোপ ছিল না তখন এই স্কোপটা তখন ছিল না। ন্যাচারালি ছবিগুলো কতটা অ্যাট্রাকটিভ হয়ে যায় না, তবে লাইন ড্রয়িং মানে অরিজিনাল আঁকাগুলো কিন্তু তুলিতে আঁকা। তা ওই ড্রয়িং গুলো প্রকাশিত হওয়ার পরে যখন ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে, এখন যেমন আমরা টেকনোলজি নিয়ে খুব ভাবি যে ড্রয়িং গুলো কেমন হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল কেমন হবে, একটা ছবির পর আরেকটা ছবি যখন বসাচ্ছি তখন ভাবি যে এটা মনোটোনাস যেন না হয় বা একটা চার্ম থাকে পাতার শেষে। এগুলো এত সব তখনকার দিনে ভাবনা চিন্তা করার অবকাশ ছিল না, বা বলা যেতে পারে সুযোগও ছিল না। যেভাবে হোক তাড়াতাড়ি একটা কাজ করে দিতে হবে, এইরকম একটা ভাবনা ওই সময় ছিল। তা তখন আমি ওইভাবেই কাজটা করেছি এবং 4 পাতা করে প্রকাশিত হতো এবং শেষের দিকে একটা মানে চমক রাখার চেষ্টা করতাম, যাতে পরের বার পাঠক ওইটা দেখে আর কি, যে ভাবে। যাই হোক, ওটা কিন্তু বেশ পপুলার হয়ে গেছিল। সেই কারণে উনি পুজো সংখ্যাতেও ঘনাদার একটা আমাকে করতে বললেন। সেই গল্পটার নাম হচ্ছে মাটি, এবং ওই 85 অক্টোবরে পুজো সংখ্যাতে মাটি প্রকাশিত হয়। তখন ওগুলো আমি এঁকেছিলাম, আর একটু আমার মনে একটু ভালো এঁকেছিলাম, ড্রয়িংটা আর একটু ভালো করার চেষ্টা করতাম। একদিন কলেজে পড়াশোনা করি, তার সাথে ওই কাজগুলো করতাম। যাই হোক, তা একটা অসুবিধা, এই ছোটগুলো মাটি এবং তেল দুটো করেছিলাম, তো একটা অসুবিধা হয়েছিল, সেটা হচ্ছে কি মাত্র 8 পাতা ছিল বরাদ্দ। 8 পাতার মধ্যে একটা কাহিনীকে ওইভাবে ফুটিয়ে তোলা যথেষ্ট দুষ্কর। এবং কাহিনী চিত্রনাট্য করেছিলেন আমার বাবা স্বর্গত অনিল কৃষ্ণ কর্মকার, তো তিনি চিত্রনাট্য করেছিলেন। আর ওই 3টে কমিক্সই চিত্রনাট্য উনি করেছিলেন এবং সংলাপগুলো উনি লিখে দিয়েছিলেন। যাই হোক, তো ওগুলো আমি এঁকেছিলাম। সৌমদাকে আমি এগুলো অরিজিনাল মানে ড্রয়িং গুলো দিয়েছি, উনি PDF করিয়ে নিয়েছেন, আপনারা পরে দেখতে পাবেন। এবং তারপরে একটি পরের বছরই এইটা শেষ হয়ে গেল আপনার পরের বছর, মানে এটা স্টার্ট হয়েছিল আপনার মে মাস থেকে, 85 সালের মে থেকে স্টার্ট হয়েছিল, 86 এপ্রিলে শেষ হয়ে যায়। তারপর ঠিক জুন মাসে একটি ওদের ঘনাদা সংখ্যা প্রকাশিত হয়। সেই ঘনাদা সংখ্যাতে তেল বলে একটি গল্প, ঘনাদার গল্পটি, বিখ্যাত গল্পটি আমি কমিক্স করেছিলাম। তাও ওই বরাদ্দ মাত্র ছিল 8 পাতা, ওই 8 পাতার মধ্যেই আমি কাজটা করার চেষ্টা করেছিলাম। দেখবেন আপনারা কেমন লাগে, এখনকার কমিক্সের পাশাপাশি ওগুলো কেমন লাগে দেখবেন। আর কিছু ইলাস্ট্রেশনও করেছিলাম ঘনাদার, ওই সময় কিছু আর্টিকেল প্রকাশিত হয়েছিল, সেগুলোর কয়েকটা ইলাস্ট্রেশনও করেছিলাম। ঘনাদাকে যে আমার সৌভাগ্য যে ঘনাদার কাজ আমি করেছি এবং যে জন্য আপনাদের মাঝে আমার নামটা উঠে এসেছে, এই জন্য আমি ভীষণ আনন্দিত। আমি এই কারণে সৌম্যাকে আমার শ্রদ্ধা জানাই, আপনাদের সকলকে শ্রদ্ধা জানাই এবং প্রণাম করতে প্রণাম জানাই। ভালো থাকুন সবাই, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। গৌতম, তুমি খুব ভালো বলেছো, অনেক কিছু জিনিস জানলাম। তোমার তো একটা গল্প 44 পাতা আছে, সেটা কোনটা? হ্যাঁ, সেটা মঙ্গল গ্রহের ঘনাদা। ওটা মঙ্গল গ্রহের ঘনাদা। তো আমাদের কাছে সবকটাই আছে, সংখ্যগুলোকে নিয়ে কাজ করছে। এবং সংখ্য আমাদের 2টো না 1টা বোধহয় হয়ে গেছে না অডিও ভিজুয়াল করার জন্য? হ্যাঁ, ওই হাঁসটা হয়েছে। আচ্ছা, হাঁসটা কি আজকে পোস্ট করার কথা? আজকে হয়ে গেছে ওটা ইউটিউবে লাইভ।
গৌতম, এটা সাংঘাতিক কোইন্সিডেন্স। আজকে ইউটিউব এবং ফেসবুক দু জায়গাতেই তোমার হাসটা হয়েছে, মানে অডিও ভিজুয়াল। সুভাষিস খামারু রয়েছে এখানে, ও তো সমস্ত অডিও স্টোরি গুলো করেছে, আমাদের যত বাংলার গল্পগুলো আছে তার সঙ্গে হাসের এটাও করেছে, ব্যাকগ্রাউন্ডের ন্যারেশনটা করেছে। ওকে, খুব ভালো লাগলো গৌতম। সম্ভবত দ্বিতীয় মিটিং এ আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে সমস্ত যে মিটিং এর খরচপাতি যেগুলো হয় সেগুলো আমরা সবাই মিলে শেয়ার করব। সেই জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রত্যেক মেম্বার যদি মাসে 20 টাকা করে চাঁদা দেন, তাহলে দেখা গেছে হিসেব করে আমাদের বছরে 4টে মিটিং এর খরচা উঠে আসে। তো সমস্যাটা হলো এখন তার মিটিং এর খরচা নেই জয়দেব। হ্যাঁ, তো এখন তার মিটিং এর খরচা নেই, তো বিনা পয়সায় হচ্ছে না। কিন্তু আর কি কোনোদিন হবে না আমাদের আশুতোষ মেমোরিয়াল হলে, লাইব্রেরিতে? ঠিক আছে, বলো বলো বলো। তো আমার যেটা সমস্যা ছিল, আমি ওই পেটিএম আর গুগল পে ওসব কিছু জানতাম না। তো আমি একটাই বুঝি, সেটা হচ্ছে ক্যাশ টাকা দেওয়া নেওয়া। তো যখন আমরা আলোচনা করলাম, দেখা গেল 880 টাকা মাত্র ওই পেটিএম আর গুগল পের মাধ্যমে এসছে। আর পরের মিটিং এ যখন আমরা কালেকশন করলাম, তখন 3,470 টাকা ক্যাশ উঠে গেল। সুতরাং আমার ধারণা এটা বোধহয় ওই আশুতোষ মেমোরিয়ালের হলে মিটিং এই যখন করা হবে তখনই আমরা এই কালেকশনটা করতে পারবো। এবং যারা নতুন মেম্বার আছেন তাদেরও একটু বলে দিই যে আমাদের মানসিক সাবস্ক্রিপশন আপনারা 3 মাস, 6 মাস, বছর হিসেব করে দিতে পারেন, তাহলে দিলীপ সময়ের ওপর পুরোটা চাপ পড়ে না। আমি সকলকে জানিয়ে রাখি, গিরিধারী লাস্ট টাইমটা কি ভুলে যাচ্ছে, সরকার উনি ঘনাদার উপর পিএইচডি করেছেন বর্ধমান ইউনিভার্সিটিতে। উনি যদি কিছু বলেন, রয়েছেন যেহেতু এখানে, তারপর আমি করব কি বলে আমাদের কি সব কাজকর্ম হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, সেই সম্বন্ধে কিছু বলবো। ঠিক আছে, আমি তো কোনো রেসপন্স পাচ্ছি না, তাহলে আমি এখন একটু প্রেজেন্টেশন মোডে যাই। আচ্ছা, তো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে কি কি জিনিস হয়েছে ঘনাদা ক্লাবের তরফ থেকে। এই গত অনেক কিছু কাজ আগেও হয়েছে, কিন্তু গত 6 মাসের মধ্যে অনেক কাজ এগিয়েছে। তো আমি একটা ছোট্ট করে এখানটায় দেখাই আমাদের এজেন্ডাটা। এই ঘনাদা ক্লাবের যে ওয়েবসাইট, সেটা দিয়ে স্টার্ট করলে এখানে দেখা যাচ্ছে যে ইংলিশ ভার্সন আছে এবং বেঙ্গলি ভার্সনও আছে। বেঙ্গলি ভার্সনটা একটু বেশি আছে, মানে ইলাবোরেট আছে। আচ্ছা, এই ওয়েবসাইটে প্রচুর ইনফরমেশন আছে। আমি ইচ্ছে করে ওয়েবসাইট থেকেই কথাগুলো বলছি, তার কারণ হচ্ছে যে সকলে ফ্যামিলিয়ার হবে। তাহলে এটা হচ্ছে ঘনাদা ক্লাবের মধ্যে যে এজেন্ডা, তার মধ্যে এই জিনিসটা আছে। আজকেই অনেকটা আপডেট করা হয়েছে। তো আমরা জানি যে আমাদের ওয়েবসাইট তো রয়েছে, ফেসবুক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, তার সঙ্গে ট্রাভেলগ যেটা প্রদীপ করেছে, আমরা সেটাকে আস্তে আস্তে এক্সপ্যান্ড করছি। কি বলে, তারপর ইংরেজি অনুবাদ, সেটা নিয়ে আমি প্রথমেই বলবো। এখানটা একটু এগিয়ে যাই। কমিক্স, অনেকগুলো কমিক্স হয়েছে, গোটা 6-7। তারপর অ্যানোটেশন, আমাদের এখানে সমীরণ আছে, সমীরণ ভট্টাচার্য, ও অ্যানোটেশনগুলো করেছে। এবং তারপর নিউজ স্টোরিজ, যারা ঘনাদার সমস্ত ফ্লেভারটা রেখে নতুন ঘনাদা গল্প লিখেছে, সেই সম্বন্ধে অনেকগুলো গল্পই আমরা কালেক্ট করেছি। আচ্ছা, ফর এক্সাম্পল, ওই জিনিসগুলো কিন্তু মোটামুটি সবই ঘনাদা ক্লাবের মধ্যেই আছে। অ্যানোটেশন আছে, মেম্বারশিপের কথা আছে, নিউজ স্টোরিজ আছে, সিনপসিস আছে, ট্রাভেলগ আছে। যেহেতু ট্রাভেলগটা খুব এক্সাইটিং, আমি সেটা দিয়ে প্রথম স্টার্ট করছি। হ্যাঁ, আচ্ছা, তা প্রদীপ এটা করেছে, তো কি বলে, জিওলজিক্যাল সার্ভেতে তুমি কাজ করতে, তাই না? আমি জিওলজিক্যাল সার্ভেতে ছিলাম না, কিন্তু আমি জিওলজিস্ট। ইউর জিওলজিস্ট, ওকে, ভূগোলের ছাত্র।
আচ্ছা ঠিক আছে, গুগলে। আচ্ছা, তো ওটা ক্লিক করলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা ফোন থেকে দেখছে আমি জানি না তারা কতটা দেখতে পাবে, কতটা পরিষ্কার হবে, ওটা কম্পিউটারে অনেক ভালো দেখা যায়। তা এই গল্পগুলো যেগুলো বাঁদিকে যে গল্পগুলো আছে, গল্প অনুসারে অনুসন্ধান, এইখানে আপাতত 33টা গল্প আছে, বা 37টা গল্প আছে, 33টা মোড়। তো এই গল্পগুলো যে কোনো একটাতে যদি ক্লিক করা হয় তাহলে প্রথমে দেখা যাবে ইংরেজিতে একটা ছোট সিনাপসিস আছে, অ্যান্ড রিড মি মোর যদি করা হয় তখন পুরো সিনাপসিসটা এই সিনাপসিসের পাতায় যাবে, যেটা আবার ঘনাদা ক্লাবের সাবমেনু থেকেও যাওয়া যায়। এখানে লক্ষ্য করা যাবে যে এখানে সিনাপসিসগুলো ইংরেজিও আছে, বাংলাও আছে। অর্থাৎ আমরা যদি এখান থেকে আসি, কোথায় গেল এটা, এই বাংলা সেকশনে যদি যাই, সেখান থেকে যদি ক্লিক করি তাহলে পোকার, এখানে বাংলা আর ইংরেজি দুটোই আছে, কিন্তু বেসিক্যালি এটা পোকারটাতেই আসলো এখানে। আচ্ছা, তারপরে আরেকটা জায়গায় যাই, এখানে দেখা যাচ্ছে যে অডিও স্টোরিজ, তারও লিঙ্কটা এখান থেকে আছে। No hope of finding Jacob. One day, I went. আমি এটা নিয়ে পরে কথা বলবো। He led me into his inner chamber, took out a photograph from the locker. আমি এখন এটা নিয়ে কথা বলছি না, সো পরে আসবো। আচ্ছা, তার সঙ্গে আরেকটা জিনিস আছে, অ্যানোটেশনস। এটাতে ক্লিক করলে পোকার সম্বন্ধে অ্যানোটেশন পাওয়া যাবে। অ্যানোটেশনের এই পাতার নম্বরগুলো এখন বাংলা সমগ্র থেকে নেওয়া হয়েছে, যখন ইংরেজি বই বেরোবে তখনকার পাতা থেকে করা হবে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসের আইটেমের শুধুমাত্র কিছুর একটু ডেসক্রিপশন আছে তাই নয়, তাছাড়াও ওখানে ক্লিক করলে যেগুলো হাইলাইট করা আছে সেখানে ইউ ক্যান গেট লট মোর ইনফরমেশন। ওকে, তাহলে এবার নেক্সট পয়েন্টটাতে যাই। সেটা হচ্ছে যে এটা মোটামুটিভাবে বলা যায় ট্রাভেলগ সম্বন্ধে। আরও আছে গল্পগুলো ছাড়া, কোথায় কোথায় জায়গাতে হয়েছে গল্পগুলো সেই সম্বন্ধে একটা ছোট্ট করে ডেসক্রিপশন আছে, সেগুলো নিশ্চয়ই আরও বাড়ানো যেতে পারে। আর কোথায় কোথায় বিভিন্ন ধরনের ট্রাভেল ভাবা যায়, টল গল্পটার জন্য কতগুলো জায়গায় ঘনা থেকে যাতায়াত করতে হয়েছে, আনবিলিভেবল। এ সমস্ত করার ক্রেডিটটা কিন্তু ইনিশিয়ালটা হচ্ছে প্রদীপ সেনগুপ্ত। আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে ইংরেজি গল্প, মানে বই ট্রান্সলেশন। 1 বছর মতো আগে যখন এই ঘনাদা নিয়ে কাজকর্ম আরম্ভ হয়েছে, তখন আমি পেঙ্গুনের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, এবং তখন তারা আমাকে বলেছিলেন যে তোমরা যদি ইংরেজি কতগুলো গল্প ট্রান্সলেশন করে ওদের কাছে স্যাম্পল হিসেবে পাঠাই, তাহলে ওরা দেখবে এবং দেখে বলবে যে এটা ওরা পাবলিশ করতে পারে কি না। তা 3 মাস আগে বা 2 মাস আগে আমি প্রথম ওদেরকে 3টে গল্প পাঠিয়েছিলাম। আমাদের 23টা গল্প ট্রান্সলেশন হয়ে গেছে, প্রায় 20টা গল্প ট্রান্সলেশন হওয়ার পর আরেকজন দেখে তারপর ফাইনালি আরেকজন কপি এডিটরকে দিয়ে তাকে দেখানো হয়েছে। সো উই ট্রাইড আওয়ার বেস্ট যতটা পারা যায়। এই প্রচ্ছদটা হয়তো ওরা করবে না, এই প্রচ্ছদটা শঙ্খ বানিয়েছে, খুবই সুন্দর। আমাদের আইডিয়াটা হচ্ছে নামটা হবে ঘনাদা অমনিবাস ভলিউম 1, সেখানে কিছু গল্প থাকবে, তারপর ভলিউম 2, 3 যতগুলো করা যেতে পারে। তাই এটা হচ্ছে কাভার। দে মাইট টেক ইট, দে মাইট নট, সেটা আমরা জানি না। এটা হচ্ছে টেবল অফ কন্টেন্টস। আপাতত 15টা গল্প আমি 1 সপ্তাহ আগে ওদেরকে পাঠিয়েছি। কভারটা অসাধারণ, ওটা মানে বাদ দিলে খুব দুঃখ পাবো। আমারও তাই মনে হয়, অসাধারণ কভারটা হয়েছে, এত সুন্দর গোটা ব্যাপারটা আছে।
এটা হচ্ছে সত্যিকারের সিস্টার সার্কা গ্রেগোরিয়া পোকার। আচ্ছা, তা গল্পগুলো আমি ইচ্ছে করে এরকম একটা সাজিয়েছি, যদিও বহু রকমভাবে সাজানো যায় গল্পগুলোকে। প্রথম ঘনাদা কেম, ঘনাদা এলেন, একদম শেষের দিকে রবিনসন ক্রুশোর আগে হচ্ছে ঘনাদা ফিরলেন। এবং ঘনাদা ফিরলেন কখন? কারণ দাদা এসছিল, সকল দাদা ঘনাদা, সেই ঘনাদা যখন চলে গিয়েছিল কোনো সময়, তখন দাদা এসছিলেন এবং দাদা চলে যাওয়ার পর তারপর ঘনাদা আসলো। আর মাঝখানে এরকম গল্পগুলো বিভিন্নভাবে দেয়া আছে। এনিওয়ে, তা এইটা আমি স্ক্রোল ডাউন করছি বাই 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 করে লাস্ট পাতাটা দেখানোর জন্যে। সেটা হচ্ছে 285 পাতা। প্রত্যেকটা গল্পর নিচে ট্রান্সলেটেড বাই, কে ট্রান্সলেট করেছে। এই ভদ্রলোক হ্যাপেন্স টু বি রিটায়ার্ড বি কলেজ প্রফেসর, কিন্তু প্রচণ্ড ঘনাদার ফ্যান এবং এইসব নিয়ে খুব ট্রান্সলেশন করার খুব ইচ্ছে। আমার সঙ্গে যোগাযোগ হয়েছিল, উনি একটাই গল্প করেছেন। বাকি গল্পগুলো কলকাতার মালবিকা চ্যাটার্জি বলে একজন, দিল্লির কোন এক ইউনিভার্সিটির ইংরেজির এক্স প্রফেসর নন্দিনী গুহ, আর সানন্দা দাশগুপ্ত, সে কিন্তু অনেকগুলো গল্প লিখেছে এবং সমস্ত গল্পগুলোকে রিভাইজ করেছে নিজের এবং সেটা। তারপরে আরেকজনকে দিয়ে আমি সেগুলোকে কপি এডিট করিয়েছি। সো আমার ধারণা যে পেঙ্গুইন যে 3টে দেখে একটা প্রি অ্যাপ্রুভাল দিয়েছে, সেটা বোধহয় এখনো বলতে ভুলে গেছি। ওরা আমাকে প্রায় 1 মাস আগে বললো যে ভালো লাগছে, খুব ভালোই হয়েছে, তা গোটা 15 গল্প পাঠাতে। ইন দ্য মেন টাইম ওদের সঙ্গে আমি কথা বলছি, সপ্তাহখানেক আগে জানলাম যে ওরা এটাকে সেলস ডিপার্টমেন্টে পাঠাচ্ছে, হুইচ আই বিলিভ যে নিশ্চয়ই বেশ কিছুটা গ্রিন সিগন্যাল আছে, তা নাহলে সেলস ডিপার্টমেন্টে পাঠাতো না। দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত বই বেরোবে কি বেরোবে না সেটা তো শুধুমাত্র কোয়ালিটির উপর ডিপেন্ড করে না, তাদের মার্কেটিং, তাদের কখন কি সুবিধে আছে, কত বই কোন ডিপার্টমেন্টে কোন এরিয়াতে বার করছে, তারপর কতগুলো করতে পারে, সেগুলো সমস্তটা তার উপরে ডিপেন্ড করে। তা খুব সম্ভবত হয়তো সামনের বছর বাই মার্চ বা কোনো একটা সময় আমরা এটা একটু বেটার ইনফরমেশন পেতে পারি। আচ্ছা, এবার আর দুটো জিনিস নিয়ে কথা বলি। এই ইংরেজি যখন ট্রান্সলেশনগুলো হচ্ছে এবং হয়ে গেছে, মোটামুটি কপি এডিট হয়ে গেছে, তখন আমার কাছে মনে হলো 5-2 আগে যে এই গল্পগুলোকে নিয়ে করলে কি হয়, অডিও স্টোরি করলে কি হয়। আমি 3 জনকে খুঁজে পেয়েছি। প্রথম হচ্ছে কোরাক বাসু, তারপর হচ্ছে অসীম গুপ্ত, মাত্র 1 মাস আগে। কোরাক বাসু আমি হাওড়ার লোক, এও হাওড়ায় কদমতলায় থাকে, ইউটিউব থেকে খুঁজে বার করেছি। অসীম গুপ্ত একটা প্রফেশনাল ভদ্রলোক এবং তিনি দিল্লিতে থাকেন। আর কামন আশিস চক্রবর্তী, আশিসদা বলি আমরা, আমার বাড়ি থেকে 10 মাইল দূরে থাকে, রিটায়ার্ড, প্রায় 80 কাছে বয়স, ভয়েস অফ আমেরিকাতে চাকরি করতেন। তো আমি আশিসদাকে বললাম সপ্তাহখানেক আগে, আপনার একটা সাংঘাতিক ব্যারিটোন ভয়েস আছে, আমি চাই আপনি 2-একটা গল্প করুন। আমি এই গল্পগুলো 30 সেকেন্ডের জন্য শোনাচ্ছি সকলকে, একটা ওপিনিয়ন দেওয়ার জন্য যে কোন গলাটা ভালো লাগছে। Premendra Mitra's Ghanada story, Bhela, The Fishing Boat, translated by Sananda Dasgupta. It was unbelievable, it was unprecedented, and it was unimaginable. Address 72 Monumali Noshkar Lane. Venue, hangout room on the 2nd floor. Time, Friday, 6 p.m. Characters, Shibu, Shishir, Gaur, myself, and Ram Bhuj. No, that's not right. Where's Ghanada's name? Then, where will his name appear?
In the end? Yes. Just like in the promotional campaigns of literary magazines, the name of the celebrated authors are often placed separately at the end of the list after an and not at the top to show more. Unbelievable. এটা হচ্ছে অসীম গুপ্ত। Address 72 Bonamali Noshkar Lane. Venue, The Garret on the 3rd floor. Time, Friday, 6 p.m. Characters, Shibu, Shishir, Gaur, myself and Rambhuj. No, that's not right. Where is Ghanada's name? Then where will his name appear in the end? Yes, just like in the promotional campaigns of literary magazines, the name of the celebrated authors are often placed separately at the end of the list and not at the top. To show more respect, let's put Ghanada's name in a distinct row after our guard of honor. I understand. Whatever I have said so far has made you frown. Along with Ghanada, we four being present at the Garret on the 3rd floor of 72 Bonamali Noshkar Lane on a Friday at 6. আচ্ছা, আমি একটা জিনিস বলি, শঙ্খ, এটা টেম্পোটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে, তাড়াতাড়ি মনে হচ্ছে, তাই কি? ওকে, নেক্সটটা বলি, দেখা শোনাই। আশিস, Let's see, where was it? Bermuda or the Bahamas? That was more of a thought than a statement. How about Benepukur? Sounded a bit sarcastic. That's how the conversation began. A conversation between a bunch of immature youths and a tall, slightly thin man, our Ghanada, whose age nobody seemed to know. It was a rainy evening and we were in a not so spacious room on the 2nd floor of a rundown building. That's our boarding house, the Mess Buddy. The first statement, the thought, was from Ghanada himself, and the sarcastic response from one of us. Ghanada, reclining in his exclusive easy chair and smoking a cigarette borrowed from Shishir, was preparing to come up with his next fib. Just that he wasn't yet sure about where to put the story, in Bermuda or in the Bahamas. And we, Shibu and I, on the other hand, were... আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় এটাই এনাফ। এখানে এখন আমাদের যদি সার্ভে নিতে হয় তাহলে মানে খুব কেওস হয়ে যাবে, সেই জন্য এখন কিছু বলার দরকার নেই। মেবি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে ইউ ক্যান গিভ ইউর ওপিনিয়ন্স। এই তিনটের মধ্যে কোরক, বাসু, অসীম গুপ্ত মাঝখানে, আর শেষকালে আশিসদা। ওকে, নেক্সট টপিকটা হচ্ছে দুটো জিনিস বলতে ভুলে গেছে ওয়েবসাইটে, সেটা হলো ব্লগস। মিসম্যাশের মধ্যে একটা নতুন জিনিস ঢোকানো হয়েছে কদিন আগে। সেখানে ওই সৌরভ দত্ত যে অরিজিনাল ওয়েবসাইটটা তৈরি করেছিল, তার কতগুলো ব্লগস ছিল, সেই ব্লগসগুলো থেকে এই ব্লগসগুলো নেওয়া হয়েছে। বেশ ইন্টারেস্টিং। এখানে আমরা আরও অনেক ব্লগ ঢোকাতে পারি, আমরা স্টার্ট করতে পারি ব্লগিংটা। আমাদের আজকে যে প্রচুর আলোচনা হলো, এই যেমন এটা আনকালেক্টেড ঘনাদা, অপ্রকাশিত ঘনাদা হতে পারে, অনেক কিছু হতে পারে। তো ব্লগটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা হবে যেখানে আমরা এইসব জিনিসগুলো রাখতে পারি। আরেকটা জিনিস কয়েকদিন আগে ঢোকানো হয়েছে, সেটা হচ্ছে অন্যান্য জাতীয় যে সমস্ত লেখাপত্র বিভিন্ন সময় কালেক্ট করা গেছে অন ঘনাদা। এটা হ্যাপেন্স টু বি আমাকে একজন একদম 15th of September মিটিংটা হবার আগে এই ভদ্রলোক একটা চিঠি লিখেছিলেন হাতে। আরেকটা এখানে আর্টিকেল আছে যে মৃন্ময় মিত্র, প্রেমেন্দ্র মিত্র ছেলে, যিনি আমাদের থার্ড মিটিংয়ে এসেছিলেন আশুতোষ ইনস্টিটিউটে, ওনার লেখা একটা। আরেকটা হচ্ছে অম্লান দাশগুপ্ত, যিনি পেঙ্গুইন থেকে প্রথম যে ঘনাদার বইটা বেরিয়েছিল তিনি ট্রান্সলেশন করেছিলেন, তার একটা আর্টিকেল। ঘনাদা 75
এই বছর আগে আমাদের গ্রুপেই এখন রয়েছে গিরিধারী সরকার, তার লেখা এইরকম ধরনের জিনিস এখানে পোস্ট করার ইচ্ছে আছে, যাতে করে এগুলো হারিয়ে না যায়। আর একটা জিনিস খুবই বলা দরকার, সেটা হচ্ছে যে যার কথা বললাম, সৌরভ দত্ত, যে 2015 থেকে 2018 মধ্যে বিশাল পরিমাণে, আমার ধারণা টেন্স অফ থাউজেন্ডস অফ আওয়ার্স, বিশাল পরিমাণে কাজ করেছে। মানে সমস্ত যত বই বেরিয়েছে 1940s থেকে 1980s, গল্প রাদার, সমস্তগুলোকে এখানে কালেক্ট করা আছে, এখানে রাখা আছে। Taking some time. ও এসে গেছে নিচে। আচ্ছা, তা এইখানে যে পাতাগুলো আছে সেখানে ভাবা যায় না যে কি পরিমাণে সময় দিয়েছে সৌরভ। এটা কোথায় গেল? এটা তো কাজ করছে না মনে হচ্ছে ভেতর থেকে, না ফাইনালি কাজ করেছে এতক্ষণ বাদে। আচ্ছা, এটা বলে রাখি, এটা একটা বিনা পয়সার সার্ভার যেখানে এটা আছে। আর অনেকেই হয়তো জানেন না, সেটা হচ্ছে যে সৌরভ দত্ত বছর 2-3 আগে মারা গেছে। এইটা হচ্ছে ওর অ্যাকচুয়াল অ্যাড্রেস। দেখা যাচ্ছে যে wixsite.com, এটা কিন্তু এখানে ওই যে ওয়েবসাইটটা করেছে এটা বিনা পয়সা, কিন্তু ও যেহেতু মারা গেছে আর যেহেতু কোনো অ্যাক্টিভিটিস নেই এটার মধ্যে, সো একটা পসিবিলিটি আছে কয়েক বছর বাদে হয়তো দেখা যাবে যে ওয়েবসাইটটা উঠে গেল। অথচ কি সাংঘাতিক পরিমাণে কাজ করেছে, যেটা এখন দেখাচ্ছে। 1960s আমি ক্লিক করলাম, এই গল্পগুলো রয়েছে। এই গল্পগুলো কোথায় ফার্স্ট পাবলিশড হয়েছে, কোন ইয়ারে পাবলিশড হয়েছে, ইলাস্ট্রেটর কে ছিল, প্রচুর ছবি, আনবিলিভেবল, ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ওয়ার্ক। আচ্ছা দিলীপ বাবু, একটু ইন্টারাপ্ট করলাম, বলছি এটাকে আমাদের সাইটটার মধ্যে কেন ইনকর্পোরেট করা যাচ্ছে না? একটু হয়ে গেছে, অসুবিধাটা কোথায় হচ্ছে? হয়ে গেছে আপাতত। আমি এখানে ইচ্ছে করে এটা দেখালাম, এটা ওর অরিজিনালটা দেখানোর জন্য। আর এটাও বললাম যে এটা হয়তো হারিয়ে যেতে পারে, কারণ এর তো কোনো কন্ট্রোল নেই। there is no way you can log in there। না, যদি ওনার ফ্যামিলির কারোর সঙ্গে কোনোভাবে কি যোগাযোগ করা যায়নি, মানে কোনোভাবে যদি? প্রচুর চেষ্টা করেছে, প্রচুর। আচ্ছা, তা এখন বলি আমরা যেটা করেছি। we spent probably few hundred hours, না 100 হবে না, few hundred হবে না, মানে অনেকটাই সময় দিয়ে আমরা এটাকে উদ্ধার করেছি। এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি এক স্ট্রাকচার, এক জিনিস। আরেকটা জিনিস ভালো এখানে, সেটা হচ্ছে যে লেআউটটা ওর থেকে অনেক বেটার, ছবিগুলো অনেক বেটার। এইখানে যেগুলো ছবি আছে সেগুলো যে কোয়ালিটি আছে, ওর যে কোয়ালিটি তার থেকে বেটার। কারণ ওটা ওই ফ্রি হয়ে থাকার জন্যে, ঠিক এক্স্যাক্টলি জানি না কি জন্য, কেন বাইরে দেখায় একটা ছোট সাইজের ছবি, অথচ ওদের সার্ভারে বড় সাইজের ছবি আছে, যেটা কিছুতেই ওর ওয়েবসাইট থেকে দেখতে পাওয়া যায় না। সো আমরা ফিগার আউট করেছি কি করে ভেতরে গিয়ে অরিজিনাল ছবিগুলো পাওয়া যায়, এবং সেগুলোকে রিট্রিভ করা হয়েছে। তা এটা গোটাটাই তৈরি করা হয়েছে কমপ্লিটলি ডিফারেন্ট লেআউট, এবং সবচেয়ে বড় হচ্ছে যে এটাকে আমরা আমাদের কাছে রাখতে পারবো এবং হারাবো না। এই দুটো জিনিস বলার ছিল। তো সৌবর্ণ, তোমার সঙ্গে কথা বলা হয়নি তারপর, তুমি যখন জানছিলে তখন আমরা তখনও করতে পারছিলাম না, কারণ এটাকে মেশিন দিয়ে ট্রান্সলেশন করে কনভার্ট করার কোনো উপায় আমরা বার করতে পারলাম না। তখন গোটাটাকে নতুন করে তৈরি করা হলো, একই লেআউট, একই জিনিস রেখে, একটু মডার্ন লুক রেখে। আর কিছু বলছিলে সৌবর্ণ? না, একটা যেটা 2Dর কথা হয়েছিল মানে গত মিটিংয়ে, তারপরেও কিছু দেখেছিলাম, সেটার কি স্ট্যাটাস? আমি তো মিটিংটা একটু পরে জয়েন করলাম, আগে হয়েছে কিনা জানি না।
মানে সেটা যদি একটু 2D অ্যানিমেশন। হ্যাঁ হ্যাঁ 2D অ্যানিমেশন, যে ছেলেটি এখন নামটা মনে করতে পারছি না, খুব সম্ভবত বিজয়, সে কাজ আরম্ভ করেছে অলরেডি, ও ক্যারেক্টারগুলোকে তৈরি করতে আরম্ভ করেছে। ওকে আমি করেছি, স্ক্রিপ্টটা দিয়েছি তোমাকে যেমন দিয়েছিলাম, আর তার সঙ্গে শুভাশিসের ন্যারেশনটাকেও দিয়েছি। তো ওই ভয়েসটাকে ও বোধহয় খুব সম্ভবত 4-5টা ক্যারেক্টার করবে। ঘনাদার গলাটা শুভাশিসের গলাটা নেবে, আর অন্যগুলো আলাদা ক্যারেক্টার তৈরি করবে। আচ্ছা, আরেকটা যেটা আমার একটা প্রস্তাবনা ছিল, সেটা হচ্ছে যদি আমরা ওই অডিও স্টোরিগুলোর জায়গায় পুরনো যে নাটকগুলো, মানে অডিও ড্রামা যেগুলো ছিল, সেই রকম যদি কিছু নতুন করা যেত, সেটা কি বেটার হতো না একটু? মানে অডিও স্টোরিজের বদলে অডিও ড্রামা বলতে চাইছো তো? হ্যাঁ, ওটা তো করলে। আর সেই অডিও ড্রামা কি আমাদের এই ওয়েবসাইটে দেওয়া যেতে পারে, মানে কোনো রকম কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট না করে আর কি, যেগুলো পুরনো হয়েছিল আর কি? পুরনো মানে বেসিক্যালি দুটো হয়েছিল, সেগুলো খুবই ফেমাস 1986 নাগাদ। সেটা হচ্ছে শেখর চ্যাটার্জি এবং বোধহয় বিপ্লব চ্যাটার্জি, এরকম কয়েকজন মিলেছিল। পরের দিকে ওই এফএমএও কিছু বোধহয় হয়েছিল, মানে বোধহয় স্যাটারডে সাসপেন্স বা এরকম কিছু একটা। হ্যাঁ, ওগুলো তো আছে। মধ্যে ওগুলো আই ডোন্ট থিংক দে উইল অ্যালাউ ইউ টু টেক देयर কপি তোমার ওয়েবসাইটে। তাহলে ওই রকম জাতীয় কি আমরা কিছু করতে পারি না? মানে আমাদের শুভাশিস দা তো আছে, শুভাশিস দার টিমটা খুবই ভালো, তো শুভাশিস দা যদি এটা ব্যাপারে কিছু বলে, মানে যদি এটা হয় তাহলে খুব ভালো হয়। অডিও বুকের জায়গায় অডিও স্টোরি। শুভাশিস তো পা এগিয়ে আছে, তুমি শুভাশিস একটু বলো। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা পাইলট হিসেবে কয়েকটা করতে পারি, কেন ইট বিকাম মাচ মোর এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং। লাস্ট একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে মিউজিয়াম। মানে আমাদের তো হোল অরিজিনাল আইডিয়াটা হচ্ছে শার্লক হোমসের মিউজিয়াম আছে, ঘনাদার থাকবে না কেন? তা সেটা একটা বেশ শক্ত ব্যাপার এবং অনেক সময় লাগবে, অনেক কিছু হবে। তা আপাতত আমি বোধহয় এটা দেখিয়েছিলাম একটু আগে, বোধহয় একদম প্রথমে দেখাচ্ছিলাম আমি, কি বলে জায়গাটা, দমদমের কাছে একটা আউটফিটকে আমি চিনি। তারা ওই বাচ্চা ছেলে মেয়েদের চিলড্রেন্স পার্কের জন্য যে সমস্ত ঢেকি তৈরি হয় না, খেলাধুলোর জিনিসগুলো, তারা সেই সব করে, তার সঙ্গে ফাইবার গ্লাসের বিভিন্ন মূর্তি করে। তাদেরকে দিয়ে আমি একটা জিনিস ঘনাদা করিয়েছিলাম। তা সেটা দুটো কপি করা হয়েছিল। ওটাতে একটা ছাঁচ করার পর আমি ওদের থেকে দুটো চেয়েছিলাম। একটা ওরা এভাবে উল্টোপাল্টা কালার লাগিয়েছে, মেয়েদের মতো ভুরু করে দিয়েছে, আই ডোন্ট নো হোয়াই। আর একটা, এটা কলকাতাতেই আছে এই কপিটা, আর একটা আমার কাছে আছে, ওই একই রং ছিল, আমি ব্ল্যাক স্প্রে পেন্ট দিয়ে পেন্ট করেছি এবং সেটা আমার এখানেই আছে। তা এটা একটা ইন্টারেস্টিং জিনিস। 2 নম্বর হচ্ছে ঘনাদার ভেলা গল্পতে একটা ফিশিং বোটের কথা লেখা আছে, তার নাম হচ্ছে শানগাদা। উচ্চারণটা শানগাদা হলেও যে দিয়ে হয় বানানটা। ব্রাজিলে এরকম জিনিস লোকেরা খুব ব্যবহার করে ফিশিংয়ের জন্য। তা বাজারে কিছু এরকম মডেল টডেল আছে, আমি ইবেতে দেখেছি গুগলে সার্চ করে। আমরা নিজেরা এটা বানিয়েছি। আমাদের একজন মেম্বার বিপ্রদাস চ্যাটার্জি, সে এটা জাস্ট মোটামুটি ফিনিশ করেছে সপ্তাহখানেক আগে। আচ্ছা, একটা ছোট্ট ভিডিও আছে, সেটা একটু দেখাই।
ভলিউমটা একটু বাড়িয়ে দিন। এবার এটা চলতে আরম্ভ করবে। আমার মনে হয় এইটুকুতেই হবে। বেশি আনপ্রফেশনালি তৈরি করা হয়েছে, কিন্তু মজার জন্য এটা করা হয়েছে, এটাকে ভালো করে করা যায়। তা যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে মিউজিয়ামের জন্য আমরা অনেক কিছু করতে পারি, এরকম দু একটা জিনিস, সামান্যই জিনিস করা হয়েছে। তাছাড়া যেগুলোকে কালেক্ট করা যেতে পারে সেগুলো হচ্ছে যে বিভিন্ন বইয়ের কভার, এগুলো বাই দ্য ওয়ে সমস্ত কিন্তু ওয়েবসাইটে আছে, সব কিংবা ফার্স্ট পাবলিশড স্টোরিজ। আসলে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। জাস্ট এখন এটা বিগিনিং, এটাই মোটামুটি আমার বলার আছে, আর কিছু বলার নেই। তা আর কেউ কিছু বলবে? তারপর আমাদের মনে হচ্ছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি হতেই যাচ্ছে। আমি ইমপ্রেসড যে সকলে এতক্ষণ ধরে আছে। যদি কি আরো কিছু বলার না বিশেষ থাকে, তাহলে আমি প্রপোজ করছি যে মাস 2 বাদে, কারণ আজকের মিটিংটা কিন্তু বোধহয় সব থেকে ভালো হয়েছে। মানে অনলাইন হওয়া সত্ত্বেও এত লোকে এত কিছু জিনিস নিয়ে কথা বলেছেন, এবং আমাদের সত্যি মানে অনেকেই এসছেন এই গত 2 সপ্তাহের মধ্যে। এবং ও একটা জিনিস বলতে ভুলে গেছি, শিশির রায় বলে একজনের সঙ্গে আমার কালকেই আলাপ হলো। ওই জিষ্ণুই আমাকে আলাপ করে দিল, জিষ্ণু বসাক। তা উনি আনন্দবাজারের সঙ্গে যুক্ত, এবং উনি একটা ইয়ে করতে চান, একটা এরকম লিখতে চান এরকম। তার সঙ্গে যে মানসবাবু এসেছিলেন, প্রদীপ তুমি চেনো, উনিও আমাকে বলেছেন যে একটা ইন্টারভিউ টাইপের করা। এবং তো আমার মনে হচ্ছে বেশ আমাদের ঘনাদা ক্লাব চারদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে। তা আজকে হচ্ছে নভেম্বর 15, সো হোয়াট অ্যাবাউট ফেব্রুয়ারির মাঝামাঝি, ডিসেম্বর, জানুয়ারি, মেবি জানুয়ারি ফেব্রুয়ারি কোনো একটা সময়, ওই 8টার সময়টা মনে হচ্ছে বেশ ভালোই সময়, সন্ধ্যেবেলায়, রোববার দিন। তো আমি একটা দিন ঠিক করে অ্যানাউন্স করব। ওকে, আর কিছু বলবে কেউ? তাহলে আজকে কনক্লুড করা যাক। ঠিক আছে, রাখছি তাহলে। ওকে।